হ্যালো অ্যাসপিরেন্টস, ওয়েলকাম টু দ্য অফিসিয়াল ইউটিউব চ্যানেল অফ ডাব্লিউবিপিএসসি ওয়ালা। আমাদের টপিক ওয়াইজ যে সিরিজটা চলছিল, তোমরা অলরেডি কেমিস্ট্রির একটা ভিডিও দেখে ফেলেছো, যেখানে আমরা স্টেটস অফ ম্যাটার পার্টটা নিয়ে মেনলি ডিসকাশন করেছি। আশা করি তোমাদের সবার ভালো লেগেছে। স্টেটস অফ ম্যাটার সংক্রান্ত আমাদের যে যে কোয়েশ্চেনগুলো পরীক্ষায় আসে, সব কোয়েশ্চেনগুলোই কিন্তু পরপর পরপর সেখানে ডিসকাশন করে দেওয়া আছে। তো এবং থিওরি পার্ট যেটা আছে, যেটা আমাদের কনসেপচুয়াল পার্ট আছে, সেই পার্টগুলো পুরোপুরি সেখানে বলা আছে। যারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখেছো বা দেখবে, তাদের আশা করি সেই টপিকটা নিয়ে বা সেই চ্যাপ্টারটা নিয়ে কোনো রকম কোনো প্রবলেম হবে না। আচ্ছা, তো স্টেটস অফ ম্যাটার বা পদার্থের অবস্থার পরে আজকে আমরা ফিজিক্সের একটা চ্যাপ্টার নিয়ে আমরা ডিসকাশন করব। চ্যাপ্টার বলতে গেলে ফিজিক্সের একটা টপিক, যে টপিকটা থেকে দেখা গেছে যে পিএসসির পরীক্ষা বলো বা এসএসসি রেল যে কোনো পরীক্ষা বলো, সেই পরীক্ষাতে কিন্তু বিভিন্নভাবে কোয়েশ্চেন আসে। ওকে, এবং সেই টপিকটা কি, এটা একটা চ্যাপ্টারের একটা স্পেশাল পার্ট। সেই পার্টটা হচ্ছে বেসিক্যালি এনার্জি, মানে শক্তি। শক্তি সংক্রান্ত যে সমস্ত প্রশ্নগুলো হয়, এনার্জিকে টার্গেট করে যে সমস্ত কোয়েশ্চেনগুলো পরীক্ষাতে আসে, যে একটা ডিভাইস কোন এনার্জিকে কিসে ট্রান্সফার করে, একটা ঘটনা ঘটছে, সেই ঘটনায় কোন এনার্জি কিসে ট্রান্সফার হচ্ছে, এনার্জির কতগুলো ভাগ হয়, কোন বডি কি টাইপের এনার্জিকে পজেস করে থাকে, এই পার্টটা। এনার্জির ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশন কি আছে, সেটা স্কেলার কোয়ান্টিটি না ভেক্টর কোয়ান্টিটি, তার ইউনিট কি, তার ডাইমেনশন কি, এই পুরো পার্টটাই আমি আজকে এই ভিডিওতে তোমাদের সামনে ডিসকাশন করব। তো আশা করি এই ভিডিওটা দেখে নেওয়ার পরে তোমাদের এনার্জি সংক্রান্ত যে কোয়েশ্চেন, ঠিক সেই কোয়েশ্চেনগুলো অনেকটাই তোমরা, মানে অনেকটা বলতে পুরোটাই তোমরা এখান থেকে সলভ করতে পারবে। ঠিক আছে, তো দেখো আমরা শুরু করি। আমাদের আজকে যেটা টপিক কভার করব সেটা হচ্ছে এনার্জি, শক্তি। দেখো, শক্তি কি জিনিস যদি তোমাকে পরীক্ষায় জিজ্ঞেস করে, দুটো জিনিস এখান থেকে ছেলেমেয়েদের আসে এবং দুটো জিনিসের মধ্যেই ছেলেমেয়েদের ডাউট হয়। একটা হচ্ছে পাওয়ার, একটা হচ্ছে এনার্জি, ক্ষমতা এবং শক্তি। ক্ষমতা জিনিসটা কি? ক্ষমতা মানে হচ্ছে যে সময়ের সাপেক্ষে কার্য করার যে হার, রেট অফ ওয়ার্ক ডান বা ওয়ার্ক ডান ইন ইউনিট টাইম, সেইটাকে আমরা বলে থাকি বেসিক্যালি পাওয়ার। আর এনার্জি বললে আমরা বলবো যে এনার্জি ইজ এ কোয়ান্টিটেটিভ প্রপার্টি। কোয়ান্টিটেটিভ প্রপার্টি মানে হচ্ছে শক্তি যাকে মাপা যায়। ঠিক আছে, ইট মাস্ট বি ট্রান্সফর্ম টু ওয়ান অবজেক্ট ইন অর্ডার টু পারফর্ম ওয়ার্ক। ঠিক, তার মানে কার্য করার যে সামর্থ্য, আমরা বাংলাতে যদি এই জিনিসটাকে বলি, তো সিম্পল বাংলা কথায় আমরা কি বলবো জানো তো, যে শক্তি মানে কি জিনিস? শক্তি মানে হচ্ছে কার্য করার সামর্থ্য। কার্য করার সামর্থ্য মানে আমাদের বডিতে যে ফিজিক্যাল কোয়ান্টিটি থাকার জন্য আমরা কাজ করতে পারি, সেই কোয়ান্টিটি হচ্ছে বেসিক্যালি এনার্জি। শক্তি না থাকলে আমরা কাজ করতে পারবো না। এই জন্য ওয়ার্ককে এনার্জিতে, এই যে ওয়ার্ক বলে পার্টটা আছে, ওয়ার্ক পার্টকে এনার্জিতে এবং এনার্জিকে কিন্তু ওয়ার্কে কনভার্ট করা যায়। কি বললাম? ওয়ার্ককে এনার্জিতে এবং এনার্জিকে ওয়ার্কে কনভার্ট করা যায়, মানে কার্যকে শক্তিতে এবং শক্তিকে কার্যতে রূপান্তরিত করা যায়। এই জন্য পরীক্ষায় একটা কোয়েশ্চেন তোমাদের এরকমভাবে আসে যে ওয়ার্কের সাথে কোন ফিজিক্যাল কোয়ান্টিটির ইউনিট ম্যাচ করবে, মানে কার্যের যে একক, সেই এককটা কার এককের সাথে সমান। তো তার আনসার বলবো আমরা কার্যের একক শক্তির এককের সাথে সমান, কার্যের একক এনার্জির ইউনিটের সাথে সমান। আমরা আসছি পরপর। তো এনার্জি কি বলছি? এনার্জি হচ্ছে কোয়ান্টিটেটিভ প্রপার্টি, মানে পরিমাপযোগ্য একটা ধর্ম বা রাশি। ঠিক আছে, এসআই ইউনিট অফ এনার্জি কি হবে? এসআই ইউনিট অফ এনার্জি হবে বেসিক্যালি জুল। এবং এনার্জির যে সিজিএস ইউনিট আছে, সিজিএস পদ্ধতিতে এনার্জির যে ইউনিট হয়, এই সিজিএস ইউনিটকে আমরা বলবো আর্গ। তো জুল আর আর্গের মধ্যে যে সম্পর্ক আছে, সেই সম্পর্ক হচ্ছে 1 জুল ইজ ইকুয়াল টু 10⁻⁷ আর্গ। আমরা জানি 1 জুল ইজ ইকুয়াল টু 10⁻⁷ আর্গ। এইটা হচ্ছে আমার জুল এবং আর্গের মধ্যে মেনলি সম্পর্ক। ঠিক আছে, আচ্ছা, তো এবার দেখো আমরা যদি এনার্জির ক্লাসিফিকেশন করি, শক্তির যদি আমরা ভাগ করি, তাহলে শক্তিকে বেসিক্যালি দেখবো আমরা 8টা ভাগে ভাগ করা যায়। আমি যাচ্ছি পরে। আরেকটা পার্ট এখান থেকে একটু বলার দরকার আছে, যে এনার্জি স্কেলার কোয়ান্টিটি না ভেক্টর কোয়ান্টিটি। শক্তি যেহেতু এখানে বলছে যে কোয়ান্টিটেটিভ প্রপার্টি, কোয়ান্টিটেটিভ প্রপার্টি মানে হচ্ছে যে শক্তির শুধুমাত্র ম্যাগনিটিউড আছে। শক্তির শুধুমাত্র ম্যাগনিটিউড আছে, শক্তির কিন্তু কোনো ডাইরেকশন নেই। আমি বলতে পারবো না যে শক্তি এই দিক থেকে এই দিকে প্রবাহিত হচ্ছে, আমি শুধু বলতে পারবো যে এতটা পরিমাণ শক্তি প্রবাহিত হচ্ছে।
তো শক্তিকে আমরা মাপতে পারি, কিন্তু শক্তি কোন ডাইরেকশন থেকে কোন ডাইরেকশনে যাবে সেটা আমরা বলতে পারি না। দ্যাটস ওয়াই এনার্জি কি, এনার্জি হচ্ছে একটা কোয়ান্টিটেটিভ প্রপার্টি। ওকে, এবং এনার্জি অবভিয়াসলি যে কোয়ান্টিটি হবে সেই কোয়ান্টিটি হচ্ছে স্কেলার কোয়ান্টিটি বা স্কেলার রাশি। ঠিক আছে, এটা ভেক্টর কোয়ান্টিটি না, স্কেলার কোয়ান্টিটি। শুধুমাত্র ম্যাগনিটিউড আছে, কিন্তু তার কোনো রকম কোনো ডাইরেকশন নেই। যেমন আমাদের কার্য মানে ওয়ার্কের কথা যদি আমরা বলি, তো ওয়ার্ক যেমন আমাদের স্কেলার কোয়ান্টিটি, স্কেলার রাশি, তেমন শক্তিও হচ্ছে স্কেলার রাশি। ঠিক আছে, তো এই টপিকটা কমপ্লিট করার পরে মানে এই টপিকটা পড়ার পরে এই টপিককে কেন্দ্র করে আমি তোমাদের 10টা প্রশ্ন দেখাবো, যে 10টা প্রশ্ন বিভিন্ন পরীক্ষাতে এসছে। এবার দেখবে যে এই টপিকটা পুরো কমপ্লিট করার পরে সেই 10টা প্রশ্ন তুমি আনসার করতে পারছো কিনা। প্রত্যেকটা কোয়েশ্চেনই তুমি আনসার করতে পারবে। কিছু নিউমেরিক্যালের জায়গাও কিন্তু এখান থেকে আমাদের আসে, আমরা পরপর দেখাবো। চলো, তো আমরা মেকানিক্যাল এনার্জি জায়গাতে আসছি, তার আগে একটা জিনিস তোমাদের দেখাই যে শক্তিকে আমরা কত ভাগে ভাগ করতে পারি। তো এই জায়গাটা যেটা দেখতে পাচ্ছ, দ্যাট ইজ ফর্মস অফ এনার্জি। শক্তিকে আমরা 8 ভাগে বেসিক্যালি ভাগ করতে পারি। মানে একটা এনার্জি যদি তোমাকে জিজ্ঞেস করে যে কটা টাইপসের হয়, তুমি বলবে যে এনার্জি বেসিক্যালি 8টা টাইপের হয়। এনার্জি বেসিক্যালি 8টা টাইপের হয়, 8 টাইপ অফ এনার্জি। কি কি টাইপের এনার্জি হয় প্রথমে দেখে নাও। নিউক্লিয়ার এনার্জি, নিউক্লিয়ার ফিউশন ইন স্টার্স, মানে সূর্য বা নক্ষত্রের মধ্যে যে পরিমাণ বা যে শক্তি সঞ্চিত থাকে সেই শক্তিকে আমরা বলবো বেসিক্যালি নিউক্লিয়ার এনার্জি। ঠিক আছে, আচ্ছা, পোটেনশিয়াল এনার্জি এবং কাইনেটিক এনার্জি এই দুটোকে একসাথে বলা হয় হচ্ছে মেকানিক্যাল এনার্জি। পোটেনশিয়াল এবং কাইনেটিক নিয়েই আমাদের বেসিক্যালি চর্চা করতে হবে বা আমাদের কথাবার্তা বলতে হবে। তো পোটেনশিয়াল এনার্জি এবং কাইনেটিক এনার্জি এই দুটোকে একসাথে বলা হয় যান্ত্রিক শক্তি। পোটেনশিয়াল এনার্জি কি, যে যখন কোনো একটা বস্তু মাটি থেকে বা গ্রাউন্ড থেকে কোনো একটা হাইটে অবস্থান করছে তখন তার মধ্যে পোটেনশিয়াল এনার্জি থাকবে। এই এনার্জিকে বলা হয় স্টোরড এনার্জি, সঞ্চিত শক্তি। আমরা এর ডিটেল ডিসকাশনে যাব। আর কোনো একটা বস্তু যদি মুভ করতে থাকে, কোনো একটা বডি যদি মোশনে থাকে, গতিশীল অবস্থায় থাকে, তখন তার মধ্যে যে শক্তি থাকে সেটা হচ্ছে গতিশক্তি। তো আমরা পোটেনশিয়াল এনার্জি এবং কাইনেটিক এনার্জি, স্থিতিশক্তি এবং গতিশক্তিকে একসাথে মিক্স করে আমরা বলতে পারি যে এই জিনিসটা হলো বেসিক্যালি মেকানিক্যাল এনার্জি। পোটেনশিয়াল এনার্জি প্লাস কাইনেটিক এনার্জি, এটাকে আমরা একসাথে বলবো মেকানিক্যাল এনার্জি। গেল, আচ্ছা, এবার ব্যাটারির মধ্যে এই যে ব্যাটারি তুমি দেখতে পাচ্ছ, এই ব্যাটারির মধ্যে ব্যাটারি থেকে আমরা কি পাই, ব্যাটারি থেকে আমরা কারেন্ট পাই। কারেন্ট পাই মানে আরেকটা টাইপের এনার্জি হয়, যেই এনার্জিকে বলা হয় ইলেকট্রিক্যাল এনার্জি, তড়িৎ। ঠিক আছে, বেশ। বাল্ব জ্বললে আমরা কি পাই, বাল্ব জ্বললে আমরা লাইট পাই, লাইট এনার্জি, আলোক শক্তি। বাল্ব জ্বললে তো বাল্ব সেটা হিটও হয়। ঠিক আছে, তো লাইটের সাথে এখানে হিটও হবে। আবার দেখো যে আগুন জ্বালানো হচ্ছে, কোনো একটা কেমিক্যালসকে এরকম গরম করা হচ্ছে, তো গরম করা হচ্ছে মানে আমরা হিট দিচ্ছি, হিট দেওয়া মানে হচ্ছে থার্মাল এনার্জি। ঠিক আছে, তাপ শক্তি। ঠিক, আচ্ছা, এবার এই হিট দিয়ে এই পাত্রের মধ্যে কোনো কেমিক্যাল মিশিয়ে সেই কেমিক্যালসগুলোকে কেমিক্যাল রিয়াকশন করানো হচ্ছে, তাদের মধ্যে রাসায়নিক বিক্রিয়া হচ্ছে। তো রাসায়নিক বিক্রিয়া যদি হয় তাহলে হিট এনার্জি দিয়ে কেমিক্যাল এনার্জি হচ্ছে। ব্যাটারির মধ্যে কি প্রেজেন্ট থাকে, কেমিক্যালস প্রেজেন্ট থাকে। ঠিক, তো ব্যাটারির মধ্যেও যে পরিমাণ যে এনার্জি থাকবে সেটাও হলো কেমিক্যাল এনার্জি। তাহলে কটা টাইপের এনার্জি আমরা পেলাম দেখো। প্রথমে নিউক্লিয়ার এনার্জি পেলাম, মেকানিক্যাল এনার্জি পেলাম, লাইট এনার্জি পেলাম, হিট এনার্জি পেলাম, কেমিক্যাল এনার্জি পেলাম, ঠিক, ইলেকট্রিক্যাল এনার্জি পেলাম। ম্যাগনেটের মধ্যে যে পরিমাণ শক্তি থাকে বা যে শক্তি থাকে সেই জিনিসটাকে বলা হয় ম্যাগনেটিক এনার্জি। যদিও ম্যাগনেটিক এনার্জি পিওর এনার্জি সেই অর্থে নয়। এই ম্যাগনেট আছে, এই ম্যাগনেটের এই চারপাশে যদি আমি লোহা রাখি, তো লোহাগুলো কি হবে, এই ম্যাগনেটের গায়ে তোমার আটকে যাবে। তো ম্যাগনেট যে শক্তি দিয়ে কোনো একটা চৌম্বক পদার্থকে নিজের দিকে টানে, ঠিক, সেইটাকে আমরা বলে থাকি বেসিক্যালি ম্যাগনেটিক এনার্জি। ঠিক আছে, আচ্ছা, আরেকটা কোয়েশ্চেন এখান থেকে আসে যে মানুষের কাছে সর্বপ্রাচীন শক্তি কোনটি, মানে মানুষ কোন শক্তির ব্যবহার সব থেকে আগে জেনেছিল। এই কোয়েশ্চেনটা এখান থেকে আসে, তার আনসারটা বলবে জিওথার্মাল এনার্জি। ওল্ডেস্ট টাইপ অফ এনার্জির কথা যদি বলে কখনো, তো তার আনসার জিওথার্মাল এনার্জি হবে। কথা বোঝা গেল কি বলছি, ওল্ডেস্ট এনার্জি নোন, ওল্ডেস্ট এনার্জি নোন টু ম্যান। ঠিক আছে, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, যে সর্বপ্রাচীন শক্তির নাম বলো। তো এই হলো বেসিক্যালি আমাদের শক্তির একটা চার্ট। এই চার্টটা দেখলে কটা টাইপের শক্তি হয়, ঠিক, এবং এই শক্তিগুলো কোন ডিভাইস দিয়ে কোন যন্ত্রতে কোন শক্তি কিসে ট্রান্সফার হয় তারও একটা প্রপার লিস্ট আমি দেবো। সেই লিস্টটা ভালো করে দেখে নেবে, ওখান থেকে 1-2 কোয়েশ্চেন তুমি কমন পেয়ে যাবে। ঠিক আছে, তাহলে এই পার্টটা গেল। নেক্সট পরের পার্টটা আমরা দেখি। এবার আমরা
এবার যদি বলে যে স্যার এখানে আমাদের কোন এনার্জি দুটো নিয়ে বেশি চর্চা করতে হবে, যেটা তোমাদের বললাম যে আমাদের পোটেনশিয়াল এনার্জি এবং কাইনেটিক এনার্জি, এই দুটো এনার্জি নিয়ে আমাদের বেসিক্যালি চর্চাটা করতে হবে। আচ্ছা, তো প্রথমে আমরা এর কথা বলি, মানে প্রথমে আমরা কাইনেটিক এনার্জির কথা বলি। ফার্স্টে আমরা গতিশক্তির কথা বলি। শোনো, গতিশক্তি মানে কি, যখন একটা বডি মোশন কন্ডিশনে থাকে তখন তার মধ্যে যে শক্তি থাকবে সেই শক্তি হচ্ছে গতিশক্তি। কোনো বডি চলছে, চলমান যে কোনো বস্তুর মধ্যে গতিশক্তি থাকে। তাহলে মোশন কথাটা হচ্ছে গতিশক্তির সব থেকে কিওয়ার্ড বা ইম্পর্টেন্ট কথা। গতিশক্তির যে ফর্মুলা হয় সেই ফর্মুলা হচ্ছে কাইনেটিক এনার্জি ইকুয়াল টু হাফ এম ভি স্কোয়ার। ঠিক আছে, এম ভরের কোনো বস্তু ভি বেগে যদি সামনের দিকে গতিশীল হয়, তার মানে আমি এইভাবে জিনিস বললাম যে একটা বডি আছে, সেই বডির ভর হচ্ছে এম, এই এম ভরের কোনো একটা বস্তু ভি গতিবেগে সামনের দিকে যাচ্ছে, তো তার যে এনার্জি হবে সেই এনার্জি হাফ এম ভি স্কোয়ার। এম মানে হচ্ছে বস্তুর ভর মাস, ভি মানে হচ্ছে ভেলোসিটি গতিবেগ, কে ই মানে হচ্ছে কাইনেটিক এনার্জি। তো শক্তির একক যদি আর্গার জুল হয়, তাহলে গতিশক্তির এককও আমার আর্গার জুলই হবে, কারণ মানে এটা শক্তিরই একটা টাইপ। ঠিক আছে, তো আমরা যে কোনো শক্তির ধরন যদি বলি, হিট এনার্জি, ইলেকট্রিক্যাল এনার্জি, কাইনেটিক পোটেনশিয়াল যা বলি, তাদের সিজিএস একক আর্গ হবে, এসআই একক জুল হবে। ওকে, আচ্ছা, এবার গতিশক্তি কোথায় কোথায় থাকে আমাকে প্রথমে বলছে যে আর্থ রিভলভিং অ্যারাউন্ড দ্য সান। তোমরা বলো যে সূর্যকে কেন্দ্র করে পৃথিবী তার চারদিকে ঘুরছে। ওয়াকিং ডাউন অন দ্য স্ট্রিট, আমরা হেঁটে যাচ্ছি। এ হ্যামার ড্রাইভিং এ নেল ইনটু সাম সাবস্টেন্স, যে লোহার পেরেকটা কোনো একটা সাবস্টেন্সের মধ্যে ঢুকে যাচ্ছে, তার মানে সেটা মোশন কন্ডিশনে আছে এটা। ঠিক আছে, ফ্লোয়িং ওয়াটার, জল মুভ করছে, নদী বা সমুদ্রের জল একটা জায়গা থেকে আরেকটা জায়গাতে যাচ্ছে, তার মানে মোশন কন্ডিশনে আছে, তাহলে ওয়াটার। বুলেট ফায়ার ফ্রম দ্য গান, ঠিক আছে, হ্যাভ কাইনেটিক এনার্জি, তার মানে হচ্ছে বুলেট, গুলি, বন্দুক থেকে গুলি চলে যাচ্ছে, তাহলে গুলি কোন কন্ডিশন, মোশন, তার মানে সবকিছু কাইনেটিক এনার্জিতে আছে। তাহলে এগুলো তোমাদের একটা এক্সাম্পলের থ্রু দিয়ে আমি বললাম। ঠিক, এবার এখান থেকে পরীক্ষাতে প্রশ্ন কেমন আসবে ভালো করে দেখে নাও। এই যে একটা এক্সাম্পল, একটা চার্ট, তুমি দেখো কাইনেটিক এনার্জির যে এক্সাম্পল হয়, ঠিক আছে, এয়ারপ্লেন ফ্লাইং বলছে, ওম্যান সাইক্লিং বলছে, কার মুভিং আছে, বয় কিকিং এ বল আছে, বয় স্কিট বোর্ডিং আছে, ঠিক আছে, উইন্ডমিল রোটেটিং, সব কটা জিনিসের যদি কমন ফিচার তোমার কাছে জানতে চায়, বলবে এদের মধ্যে কমন ফিচার হচ্ছে এরা কোন কন্ডিশনে আছে, মোশন কন্ডিশনে আছে। প্রত্যেকটা বস্তু মুভিং কন্ডিশনে আছে, তার মানে তাদের মধ্যে যে শক্তি থাকবে সেই শক্তি সবসময় কাইনেটিক এনার্জি হবে, গতিশক্তি হবে। আচ্ছা, এবার শোনো, যেখান থেকে পরীক্ষায় তোমাদের প্রশ্ন আসবে সেটা হচ্ছে যে কাইনেটিক এনার্জি, গতিশক্তি এবং তার সাথে সাথে ভরবেগের মধ্যে যে সম্পর্কটা আছে সেই সম্পর্কটা বলো। গতিশক্তি এবং ভরবেগের মধ্যে সম্পর্ক, কনসেপ্ট কি? কনসেপ্ট হচ্ছে আমরা গতিশক্তির ফর্মুলা জানি কাইনেটিক এনার্জি ইজ ইকুয়াল টু হাফ ইন্টু এম ইন্টু ভি স্কোয়ার, এইটা হলো কাইনেটিক এনার্জির ফর্মুলা। ঠিক আছে, আর মোমেন্টামের ফর্মুলা কি আছে, মোমেন্টাম পি ইজ ইকুয়াল টু এম ইন্টু ভি, এইটা হলো মোমেন্টাম। ঠিক আছে, মোমেন্টাম মানে কি, ভর এবং বেগের গুণফলকে আমরা ভরবেগ বলে থাকি। আচ্ছা, তো ভি ইজ ইকুয়াল টু কি হবে, ভি ইজ ইকুয়াল টু বলবে পি ডিভাইডেড বাই এম হবে, ভি মানে হচ্ছে পি ডিভাইডেড বাই এম হবে। তো আমি যদি ভি স্কোয়ার বলে থাকি, ভি স্কোয়ার বললে কি হবে, পি স্কোয়ার বাই এম স্কোয়ার হবে। তো তুমি কি করো, এই ভি এর জায়গাতে পি স্কোয়ার বাই এম স্কোয়ারকে তুমি পুট করে দাও, তাহলে কে ই ইজ ইকুয়াল টু হাফ ইন্টু এম ইন্টু ভি স্কোয়ার, মানে কি হবে, পি স্কোয়ার বাই এম স্কোয়ার হলো। ঠিক আছে, এক টাইম কেটে গেল, তাহলে কাইনেটিক এনার্জি ইকুয়াল টু, মানে পি স্কোয়ার ইজ ইকুয়াল টু 2m, এখানে কাইনেটিক এনার্জির জায়গায় শুধুমাত্র ই লিখছি, তাহলে পি ইজ ইকুয়াল টু আন্ডার রুট অফ 2 ইন্টু এম ইন্টু ই। এই যে আমাদের ফর্মুলাটা, যে পি ইজ ইকুয়াল টু আন্ডার রুট অফ 2 ইন্টু এম ইন্টু ই, সেটা এই ধরনের একটা ডেরিভেশন করে আসে। তো ডেরিভেশনটা কিছুই না, দুটো ফর্মুলা আছে, যেটা আমাদের একটা ভরবেগের সূত্র, আরেকটা হচ্ছে আমাদের কাইনেটিক এনার্জির সূত্র। এই দুটো সূত্রকে একটা আরেকটার সাথে রিপ্লেস করলেই এই জিনিসটা চলে আসবে, যেখানে এম মানে হচ্ছে ভর, মাস অফ দ্য অবজেক্ট, ই কে মানে হচ্ছে তার কাইনেটিক এনার্জি। আচ্ছা, এবার এখান থেকে দুটো জিনিস আমাদের একটু ভালো করে বুঝতে হবে, সেটা হচ্ছে যে যদি দুটো বস্তুর ভরবেগ সমান হয়, ঠিক আছে, দুটো বস্তুর যদি মোমেন্টাম ইকুয়াল হয়, ধরো আমার কাছে একটা লাইট অবজেক্ট আছে, একটা হেভি অবজেক্ট আছে, ঠিক, আমি ধরো বললাম যে পি অফ এল, মোমেন্টাম অফ দ্য লাইট অবজেক্ট ইজ ইকুয়াল টু মোমেন্টাম অফ দ্য হেভি অবজেক্ট। তাহলে দুটো বস্তুর যদি ভরবেগ সমান হয়, ভালো করে বুঝবে কি বলছি, মোমেন্টাম অফ দ্য লাইট অবজেক্ট ইকুয়াল টু মোমেন্টাম অফ দ্য হেভি অবজেক্ট, দুটো বস্তুর ভরবেগ যদি সমান হয়, তখন দেখা যায় যে কাইনেটিক এনার্জি মানে গতিশক্তি লাইটার অবজেক্ট যে আছে
সেই লাইটার অবজেক্টের গতিশক্তি হেভিয়ার অবজেক্টের গতিশক্তির থেকে বেশি। এই হলো কন্ডিশন। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। দুটো বস্তুর ভরবেগ যদি সমান হয়, একজন হালকা বস্তু একজন ভারী বস্তু, তো হালকা বস্তুর গতিশক্তি বেশি, ভারী বস্তুর গতিশক্তি কম। ঠিক আছে? আচ্ছা, আর এই নেক্সট কেসটা যদি এরকম করি যে দুটো বস্তুর যদি গতিশক্তি ইকুয়াল হয়, ধরো কাইনেটিক এনার্জি অফ দ্য লাইট অবজেক্ট ইজ ইকুয়াল টু কাইনেটিক এনার্জি অফ দ্য হেভি অবজেক্ট, এই জিনিসটা যদি হয় যে লাইট অবজেক্ট এবং হেভি অবজেক্টের গতিশক্তি ইকুয়াল বলছে, তাহলে সেই ক্ষেত্রে কি হবে, মোমেন্টাম অফ দ্য হেভি অবজেক্ট ইজ গ্রেটার দ্যান মোমেন্টাম অফ দ্য লাইট অবজেক্ট। হেভি অবজেক্ট এবং লাইট অবজেক্টের যে মোমেন্টাম আছে সেই মোমেন্টাম ইকুয়াল হয়ে যাচ্ছে, এই মোমেন্টাম তোমার বেশি হয়ে যাচ্ছে, মানে ভারী বস্তুর ভরবেগ বেশি, হালকা বস্তুর ভরবেগ কম। এই দুটো স্টেটমেন্টকে একটু ভালোভাবে মাথায় রাখবে। ঠিক আছে? এই দুটো স্টেটমেন্ট থেকে প্রচুর কোয়েশ্চেন পরীক্ষায় আসে এবং বিভিন্নভাবে কোয়েশ্চেন পরীক্ষায় আসে। ঠিক আছে? ধরো তোমাকে বললো যে দুটো গাড়ি, একটা লোডেড ট্রাক আছে একটা এমটি ট্রাক আছে, দুটো গাড়ি একই গতিশক্তি নিয়ে সামনের দিকে যাচ্ছে, দুটো গাড়ি একই গতিশক্তি নিয়ে সামনের দিকে যাচ্ছে। তার মানে কোন গাড়িকে, সামনে ধরো বাম্পার, কোন গাড়িকে থামানোর জন্য আগে থেকে ব্রেক মারতে হবে? তুমি নর্মাল প্র্যাকটিক্যাল সেন্স তোমাকে কি বলে যে স্যার যেটা হালকা বস্তু আছে, ঠিক, তাকে দূর থেকে ব্রেক মারার কোনো দরকার নেই, সামনে গিয়ে ব্রেক মারলেও হবে, কিন্তু যেটা লোডেড ট্রাক তাকে থামানোর জন্য অনেক দূর থেকে ব্রেক মারতে হবে। তার পেছনে কি কারণ? কারণ লোডেড ট্রাক যে আছে তার মাস বেশি, মাস বেশি মানে তার ভরবেগও বেশি হবে, মোমেন্টামও বেশি হবে। তো মোমেন্টাম বেশি থাকার জন্য সেই মোমেন্টামকে জিরো করতে হবে, মোমেন্টামকে রিডিউস করাতে হবে, সেই জন্য তার আগে থেকে ব্রেক মারার দরকার আছে, অ্যাপ্লাইং ফোর্স তার মধ্যে অনেক বেশি হবে। ঠিক আছে? ওই জন্য কি বলে যে হেভি অবজেক্ট, যেমন আমাদের লোডেড ট্রাকটা হেভি অবজেক্ট, তাহলে হেভি অবজেক্টের মোমেন্টাম বেশি, লাইট অবজেক্টের মোমেন্টাম কম। রাইট? এই জিনিসটা মাথায় রাখবে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট পার্ট, যে দুটো বস্তুর ভরবেগ সমান হলে কি হয়, দুটো বস্তুর কাইনেটিক এনার্জি ইকুয়াল হলে কি হয়। ঠিক আছে? মেইনসের কোয়েশ্চেন দেখবে যে এই কোয়েশ্চেন কিন্তু বারবার এসছে পরীক্ষাতে, হ্যাঁ, প্রত্যেক বছরই কিন্তু এই জায়গা থেকে কোয়েশ্চেন রিপিট করে। চলো তাহলে কাইনেটিক এনার্জি হলো, কাইনেটিক এনার্জি আমরা বুঝলাম। ঠিক আছে? কাইনেটিক এনার্জি থেকে আর কি কোয়েশ্চেন তোমাদের এখান থেকে হতে পারে, যে কাইনেটিক এনার্জি মানে তো হাফ এম ভি স্কোয়ার আমরা জানি, তাহলে তুমি একটা জিনিস সিম্পল মাথায় রাখো যে কাইনেটিক এনার্জি মানে হাফ ইন্টু এম ইন্টু ভি স্কোয়ার, এইটা হলো। এবার যদি একটা বস্তুর বেগকে আমরা দ্বিগুণ করে দিই, ঠিক আছে, এই কোয়েশ্চেনও দেখবে বহুবার এসছে যে আমরা ভেলোসিটিকে যদি টোয়াইস করে দিই, কোনো একটা বস্তুর বেগকে যদি দ্বিগুণ করে দিই, তাহলে তার কাইনেটিক এনার্জি কত গুণ বাড়বে, তার গতিশক্তি কত গুণ বাড়বে। ভেলোসিটি টোয়াইস করে দিলে ফ্যাক্টর কত আছে, বলবে কাইনেটিক এনার্জি স্যার প্রপোর্শনাল টু হচ্ছে ভি স্কোয়ারের সাথে, তাহলে ভেলোসিটি টোয়াইস করে দিলে তাহলে কাইনেটিক এনার্জি কি হবে, 2 তার স্কোয়ার হবে, 2 তার স্কোয়ার মানে এটা কত হবে, বলবে 4 টাইমস জিনিসটা ইনক্রিজ করবে, 4 গুণ জিনিসটা বেড়ে যাবে, তাই তো? তাহলে 2 টাইমস হয়ে গেলে জিনিসটা 4 টাইমস হয়ে যাবে, 4 গুণ জিনিসটা ইনক্রিজ করবে। তো ভেরি ভেরি ইম্পর্টেন্ট কনসেপ্ট এটাও। ঠিক আছে? তো এখান থেকেও কিন্তু কোয়েশ্চেন পরীক্ষাতে আসে, এটা যদি দুগুণ কমিয়ে দিই তাহলে এখানে 4 গুণের জায়গায় মানে 4 টাইমস ইনক্রিজের জায়গায় 4 টাইমস জিনিসটা ডিক্রিজ করে যাবে। ঠিক আছে? তাহলে দুটো বডির কাইনেটিক এনার্জির রেশিও থেকে মোমেন্টামের রেশিও বার করতে দিতে পারে, মোমেন্টামের রেশিও থেকে কাইনেটিক এনার্জির রেশিও বার করতে দিতে পারে। আমরা ইউটিউবে যখন প্র্যাকটিস সেশন করব, সেই প্র্যাকটিস সেশনে এই জায়গাটা আবার ভালো করে দেখাবো। ঠিক আছে? এটা কিভাবে কিভাবে কি হয় না হয়, এবং এমসিকিউ নিউমেরিক্যালগুলো কেমনভাবে আসবে। চলো নেক্সট আমরা করব যেটা, সেটা হচ্ছে পোটেনশিয়াল এনার্জি। এই যে পোটেনশিয়াল এনার্জির পার্টটা আছে, ভালো করে দেখো। পোটেনশিয়াল এনার্জি কথাটার মানে হচ্ছে স্থিতিশক্তি। আচ্ছা, স্থিতিশক্তি কি টাইপের এনার্জি, ফার্স্টে একটা কথা বলি। পোটেনশিয়াল এনার্জি মানে হচ্ছে কোনো বস্তুর অবস্থান আছে, কোনো বস্তুর আকৃতি আছে, কনফিগারেশন আছে, পজিশন আছে, এইগুলোর জন্য যে এনার্জি তার মধ্যে স্টোর থাকে, সেই এনার্জি হচ্ছে পোটেনশিয়াল এনার্জি। তো পোটেনশিয়াল এনার্জিকে আমরা বলতে পারি যে এইটা হচ্ছে একটা স্টোরড টাইপ অফ এনার্জি। কি বলছি? স্টোরড টাইপ অফ এনার্জি। সঞ্চিত শক্তি কোনো বস্তুর মধ্যে কি হিসেবে থাকে জিনিস জিজ্ঞেস করলে পোটেনশিয়াল এনার্জি বলবে। পোটেনশিয়াল এনার্জির ফর্মুলা হচ্ছে এম ইন্টু জি ইন্টু এইচ। আচ্ছা, কোনো বস্তু মাটি থেকে কোনো হাইটে অবস্থান করলেই তার মধ্যে স্থিতিশক্তি সঞ্চিত থাকবে। ধরো এই যে পার্টিকুলার ছবিটা আছে, এই ছবিটা একটুখানি ভালো করে ফিল করার চেষ্টা করো। ধরো আমি বলছি যে এটা হচ্ছে আমার গ্রাউন্ড লেভেল, তাই তো? এই জিনিসটা হচ্ছে গ্রাউন্ড লেভেল। তো এই গ্রাউন্ড লেভেল থেকে এই অবজেক্টটা এই পরিমাণ, মানে এই মানুষটা এই হাইটে অবস্থান করছে,
গ্রাউন্ড লেভেল থেকে এ এই হাইটে অবস্থান করছে, এটা হচ্ছে তার হাইট। তার মানে অবভিয়াসলি আমি বলতে পারি যে এইচ ইজ গ্রেটার দ্যান স্মল এইচ। তাহলে এর মধ্যে যে পোটেনশিয়াল এনার্জি হবে, এই বস্তুর ভর আমি বললাম M2, এই বস্তুর ভর আমি বললাম M1। তাহলে এর মধ্যে যে পোটেনশিয়াল এনার্জি, এর মধ্যে যে স্থিতিশক্তি সঞ্চিত হবে, সেই স্থিতিশক্তিটা হচ্ছে M1 ইন্টু জি ইন্টু এইচ। ঠিক আছে, M1 ইন্টু জি ইন্টু এইচ। এর মধ্যে যে স্থিতিশক্তি সঞ্চিত হবে সেটা হচ্ছে যে M2 ইন্টু জি ইন্টু ক্যাপিটাল এইচ। ঠিক আছে, কারণ এই ক্যাপিটাল এইচ হাইটে আছে। তার মানে এই ক্যাপিটাল এইচটা তুমি বলবে যে স্যার ক্যাপিটাল এইচটা যদি স্মল এইচের থেকে বড় হয় এবং এই দুটো লোক যদি একই লোকও হয়, একই লোক মিনস হচ্ছে এই দুটো বস্তুর ভর যদি সমানও হয়, তাও আমি কনক্লুশন হিসেবে বলতে পারবো যে M2 জি ইন্টু ক্যাপিটাল এইচ ইজ গ্রেটার দ্যান M1 জি ইন্টু স্মল এইচ। এই জিনিসটা আমি কনক্লুশন হিসেবে বলতেই পারি। এই হচ্ছে কনসেপ্ট। কথা বোঝা গেল? তার মানে পিওর কথা হচ্ছে, মানে সিম্পল কথা হচ্ছে যে কোনো একটা বস্তু মাটি থেকে কোনো উচ্চতায় অবস্থান করলেই তার মধ্যে যেই এনার্জি স্টোর থাকে সেই এনার্জি সবসময় পোটেনশিয়াল এনার্জি। মাটি থেকে যেই বস্তু যত উচ্চতায় আছে সেই বডির মধ্যে তত বেশি পোটেনশিয়াল এনার্জি স্টোর আছে। ঠিক আছে, এই হচ্ছে কনসেপ্ট। আচ্ছা, এবার পোটেনশিয়াল এনার্জির যদি আমরা ইউনিট বলি তো এসআই ইউনিট আমাদের জুল হবে, সিজিএস ইউনিট আমাদের আর্গ হবে। আচ্ছা, আর এনার্জির যে ডাইমেনশন, এটা শুধু পোটেনশিয়াল এনার্জি বলে নয়, এনার্জির যে ডাইমেনশন সেটা হচ্ছে mL2 T⁻²। এটা মাথায় রাখবে, শক্তির মাত্রা mL2 T⁻²। ঠিক আছে, মাত্রা থেকেও ডিরেক্ট কোয়েশ্চেন পরীক্ষায় আসে। আচ্ছা, এবার পোটেনশিয়াল এনার্জির বিভিন্ন ছদ্মবেশ আছে, বিভিন্ন রূপ আছে। কি সেই রূপ? ভালো করে লক্ষ্য করো। পোটেনশিয়াল এনার্জির প্রথমে এক্সাম্পলগুলো একটু দেখে নাও। এক্সাম্পল বলছে যে ওয়াটার স্টোরড ইন দ্য রিজার্ভার ইজ এ ড্যাম পসেসেস পোটেনশিয়াল এনার্জি। মানে বাঁধের জলে যে শক্তি সঞ্চিত থাকে সেই শক্তি স্থিতিশক্তি হবে। আমরা বাঁধ দিয়ে কি করি? বাঁধ কেন লাগে? বাঁধ দিয়ে জলকে আটকে রাখা হয়। তো জল যতক্ষণ পর্যন্ত বাঁধে আটকে আছে ততক্ষণ পর্যন্ত জলের মধ্যে যে এনার্জি থাকবে সেই এনার্জি হচ্ছে পোটেনশিয়াল এনার্জি। এবার জল যখন ফ্লো হতে শুরু করলো, এই জলটাকে যখন আমি ছেড়ে দেব তখন কি হবে? পোটেনশিয়াল এনার্জি কনভার্টেড হবে কাইনেটিক এনার্জিতে। আমরা কি শিখলাম একটু আগে? যে ফ্লো অফ ওয়াটার, এই যে রিভারে যখন ওয়াটার ফ্লো করে, সেই ওয়াটার ফ্লো করার সময় পোটেনশিয়াল এনার্জি কোন এনার্জিতে কনভার্ট হয়? বলবে কাইনেটিক এনার্জিতে কনভার্ট হয়েছিল। তাহলে এই ক্ষেত্রেও জিনিসটা সেম, যে পোটেনশিয়াল এনার্জি কাইনেটিক এনার্জিতে কনভার্ট আছে। বা মানে জলটাকে যখন আমরা ছেড়ে দেবো, জল মুভ করতে থাকবে, তার মানে স্থিতিশক্তি কনভার্সন হবে গতিশক্তিতে। ভালো কথা। অ্যান্ড অ্যাপেল অর ম্যাঙ্গো হ্যাঙ্গিং ফ্রম দ্য ব্রাঞ্চ অফ ট্রি হ্যাজ এ পোটেনশিয়াল এনার্জি। মাটি থেকে ঝুলছে, ঠিক আছে, মাটি থেকে ঝুলছে, মানে এই যে ব্যাপারটা আমি বলছি, এই যে আমাদের এক্সাম্পলটা দেখো ভালো করে। পোটেনশিয়াল এনার্জির কি কি এক্সাম্পল আছে? অ্যাপেলস অন ট্রি, এই যে মাটি থেকে তো তারা হাইটে আছে একটা, এইটা হচ্ছে ধরো আপেল মাটি থেকে হাইটে আছে, তাহলে আপেলের মাস যদি এম হয়, গ্র্যাভিটি তো নিচের দিকে কাজ করছে, তার মানে এর পোটেনশিয়াল এনার্জি কত হবে? পোটেনশিয়াল এনার্জি বলবে এম ইন্টু জি ইন্টু এইচ হবে। এই হলো কনসেপ্ট তার, এম ইন্টু জি ইন্টু এইচ। গেল এটা? তাহলে ড্যাম, এই যে বাঁধের জলে সঞ্চিত থাকা। রোলার কোস্টারের কথা দেখো, মাটি থেকে একটা হাইটে আছে, প্রত্যেকটা জিনিস হাইটে থাকবে, ঠিক আছে, এইটা। আচ্ছা, কোনো জিনিসকে যদি টানো, এই জিনিসটা এবং ঘড়ি, কোন ঘড়ি? যেগুলো আমাদের দম দেওয়া ঘড়ি থাকে না, যেগুলো ব্যাটারিতে চলে না, ঠিক আছে, দম দিয়ে 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 হ্যাঁ, যেগুলো দেখবে যে আগেরকার দিনের যে ঘড়িগুলো বা ওয়াচগুলো আছে, তো দম দিয়ে 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 চালাতে হয়। তো কোনো জিনিসকে টানলে 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 তার মধ্যে যেই শক্তি সঞ্চিত হয় সেটাও হচ্ছে পোটেনশিয়াল এনার্জি। তবে এটার ভাগ আছে, সেটাকে ইলাস্টিক পোটেনশিয়াল এনার্জি বলে আমি যাব। এই এনার্জি গুলতি টানছো, যে কোনো জিনিসকে টানছো, একটা রাবারকে টানছো, স্প্রিংকে টানছো, সব কিছুতেই স্থিতিশক্তি সঞ্চিত হচ্ছে। যখন আমি টানছি ততক্ষণ পর্যন্ত স্থিতিশক্তি, যেই আমি ছেড়ে দিলাম তার মানে সেই জিনিসটা ফাস্ট মুভ করতে থাকবে, তার মানে সেই স্থিতিশক্তি কনভার্টেড হবে কিসে? কাইনেটিক এনার্জি বা গতিশক্তিতে। এই হচ্ছে কনসেপ্টটা, ঠিক আছে? তো ভেরি ভেরি ইম্পর্টেন্ট জিনিস এটা, এটাকে মাথায় রাখতে হবে। নেক্সট পরেরটা দেখো, আমরা ইলাস্টিক পোটেনশিয়াল এনার্জি, মানে যেই পার্টটা আমরা পড়লাম সেই পার্টটাকেই আরেকটু ভালো করে বলি। এইটা হচ্ছে একটা স্প্রিং। এই স্প্রিংটা প্রথমে কোন অবস্থায় ছিল ভাই? দেখো, স্ট্যাটিক অবস্থায় ছিল। স্ট্যাটিক মানে এটাকে টানা হয়নি। এবার তুমি কি করলে? এবার তুমি স্প্রিংটাকে এরকম ধরে টানছো, এইভাবে ধরে টানছো, তার মানে স্প্রিং এর লেন্থের ইলংগেশন হচ্ছে, তার মানে স্প্রিং এর লেন্থ বাড়ছে।
কতটা পরিমাণ বাড়লো আমি বলে দিলাম, এক্স পরিমাণ বাড়লো, এক্স পরিমাণ বাড়লো, তুমি ফোর্স অ্যাপ্লাই করলে এইভাবে, তার মানে এর মধ্যে যেই শক্তি সঞ্চিত হচ্ছে সেইটা হচ্ছে পোটেনশিয়াল এনার্জি স্টোর্ড, পোটেনশিয়াল এনার্জি তার মধ্যে স্টোর্ড হচ্ছে। হ্যাঁ, আচ্ছা, এবার এই স্প্রিংটাকে যখন তুমি ছেড়ে দেবে, ধরো এখান থেকে হাত তুমি ছেড়ে দিলে কি হবে, এই জিনিসটা আবার এই ডাইরেকশনে মুভ করতে শুরু করবে, তাই তো? তার মানে এইটা হচ্ছে স্প্রিং ছেড়ে দেওয়ার পরে তার মোশনের ডাইরেকশন। তার মানে এই কন্ডিশনে কি হবে, পোটেনশিয়াল এনার্জি যেটা স্টোর্ড হয়েছিল, স্থিতিশক্তি যেটা সঞ্চিত অবস্থায় ছিল, সেই পোটেনশিয়াল এনার্জি কনভার্টেড হবে কাইনেটিক এনার্জিতে। এটা স্প্রিং বলো, ওই যে আগে যেটা আমরা রাবার গুলতির যেটা ব্যাপার দেখালাম ওটাও সেম। তাহলে এই ধরনের পোটেনশিয়াল এনার্জিকে বলা হয় ইলাস্টিক পোটেনশিয়াল এনার্জি। তোমাদের অপশানে এরকম থাকবে যে স্প্রিং এর মধ্যে কোন টাইপের পোটেনশিয়াল এনার্জি স্টোর্ড হয় তুমি বলো, সেটাকে বলবে ইলাস্টিক পোটেনশিয়াল এনার্জি। তাহলে স্যার যখন কোনো একটা বডি মাটি থেকে হাইটে উঠছে তখন তার মধ্যে কোন এনার্জি স্টোর থাকবে, ধরো এই যে এইটাও তো আমরা পোটেনশিয়াল এনার্জি বললাম, কিন্তু এই পোটেনশিয়াল এনার্জিকে আমরা বলবো গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল এনার্জি, মহাকর্ষীয় স্থিতিশক্তি, যেহেতু গ্র্যাভিটির ব্যাপার এখানে ঢুকে আসে, ঠিক আছে? এই জন্য এই পোটেনশিয়াল এনার্জিকে গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল এনার্জি বলবো। কিন্তু এই যে এনার্জিটা আছে এই এনার্জিটাকে আমরা বলবো ইলাস্টিক পোটেনশিয়াল এনার্জি, এবং এটার একটা ফর্মুলা আছে, ফর্মুলা আমরা পরে মেইনসের ক্লাসে আমরা দেখব। ফর্মুলা হচ্ছে তার মধ্যে যে এনার্জি সঞ্চিত থাকে সেই এনার্জি হচ্ছে হাফ ইন্টু কে ইন্টু এক্স স্কোয়ার, ঠিক আছে? হাফ ইন্টু কে ইন্টু এক্স স্কোয়ার, এই হাফ কে এক্স স্কোয়ার মানে এইটা হচ্ছে বেসিক্যালি বল ধ্রুবক। এই যে পার্টটা কে, কে মানে হচ্ছে তাকে বলা হয় হচ্ছে বল ধ্রুবক, ফোর্স কনস্ট্যান্ট। এই বল ধ্রুবক থেকে 2021-এ প্রশ্ন দিয়েছিল, সেইগুলো আমরা করব সব পরে। তো গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল এনার্জির ফর্মুলা হচ্ছে mgh, ইলাস্টিক পোটেনশিয়াল এনার্জির ফর্মুলা হচ্ছে হাফ কে এক্স স্কোয়ার, মাইন্ড ইট। এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে? এটা মাথায় রাখতে হবে। ওকে, নেক্সট পরের পার্টটা দেখো। পরের পার্টটা হচ্ছে স্প্রিং ফোর্স। এই যে স্প্রিং এর যে ব্যাপারটা বললাম এইখানেও ব্যাপারটা সেম, ঠিক? তো আগেরটা আমি হাত দিয়ে টানছিলাম, এটা ইকুইলিব্রিয়ামে আছে, এবার এটাকে এই ধরে টানা হচ্ছে বা এই ধরে কম্প্রেস করা হচ্ছে, মানে এই দিকে তুমি কম্প্রেস করো, এইটাকে এই দিক ঠেলে দাও, এই দিক ঠেললে হচ্ছে এই দিকে কম্প্রেশন হচ্ছে। এই যে কম্প্রেশন কথাটা লেখা আছে মানে তুমি স্প্রিংকে কি করছো, সংকুচিত করছো, দেখো সংকুচিত করছো, এইটুকু হচ্ছে তার ডিসপ্লেসমেন্ট। তাহলে ছেড়ে দেওয়ার পরে স্প্রিং কোন দিকে যাবে, স্প্রিং যাবে এই দিকে। তার মানে এইগুলো সব পোটেনশিয়াল এনার্জি স্টোর করানো হচ্ছে, কিন্তু ছেড়ে দেওয়ার পরে সেই পোটেনশিয়াল এনার্জি কাইনেটিক এনার্জিতে যে রূপান্তরিত হচ্ছে তার একটা এক্সাম্পল। পোটেনশিয়াল এনার্জি কাইনেটিক এনার্জিতে রূপান্তরিত হচ্ছে তার এক্সাম্পল। এক্সটেনশন মানে ইলংগেশন করছো, এইটাকে এই দিক বরাবর টানছো, এই দিক বরাবর টানছো, তাহলে ছেড়ে দিলে সেটা কোন দিকে যাবে, এই দিকে যাবে, তার মানে তার মোশন হবে এই ডাইরেকশনে। পোটেনশিয়াল এনার্জি কাইনেটিক এনার্জিতে কনভার্ট হচ্ছে। তাহলে এটাও আমাদের ইলাস্টিক পোটেনশিয়াল এনার্জির পার্ট স্প্রিং এর, ঠিক আছে? গেল। আচ্ছা, এবার একটা জিনিস, একটা পার্ট, মানে দুটো টার্ম একটুখানি মাথায় রাখো। দুটো টার্ম থেকে ডিরেক্ট কোয়েশ্চেন তোমাদের পরীক্ষায় আসবে। একটা হচ্ছে সংরক্ষী বল, একটা হচ্ছে অসংরক্ষী বল। কনজারভেটিভ ফোর্স, কনজারভেটিভ ফোর্স কথাটার মানে কি? কনজারভেটিভ ফোর্স মানে হচ্ছে যে ফোর্স ক্রিয়েট করে যদি কোনো কার্য করা হয় সেই কার্য কখনো পাথের ওপরে ডিপেন্ড করবে না, সেই ফোর্সকে বলা হয় হচ্ছে কনজারভেটিভ ফোর্স, ঠিক আছে? ওয়ার্ক ডান হচ্ছে জিরো। ধরো একটা বডিকে এই পয়েন্ট থেকে এই পয়েন্টটা আনতে হবে, ভালো করে বোঝো কি বলছি। একটা বডিকে এই পয়েন্ট থেকে এই পয়েন্টটা আনতে হবে বা এই পয়েন্ট থেকে এই পয়েন্টে নিয়ে যেতে হবে। ধরো তুমি বললে যে তিনটে ভাবে তুমি একটা বডিকে এই পয়েন্ট থেকে এই পয়েন্টে নিয়ে যাচ্ছ। একটা স্ট্রেট নিয়ে যাচ্ছ, স্ট্রেট নিয়ে যাওয়ার জন্য তোমার কার্য করতে হচ্ছে যেটা, সেটাকে আমি W1 বলছি। একবার আমি এই সবুজ পার্টটা দিয়ে নিয়ে গেলাম, এইখানে যে কার্য করতে হচ্ছে সেটাকে W2 বলছি। একটাকে আমি এই পাত দিয়ে নিয়ে গেলাম, এইটাতে যে কার্য করতে হচ্ছে সেটাকে আমি W3 বলছি। তো যদি বলে যে তিনটে পথের যে কার্যের মান আছে সেই কার্যের মান যদি সমান হয়, মানে W1 ইকুয়াল টু W2 ইকুয়াল টু W3, এই জিনিসটা যদি হয়, তিনটে পথে কার্যের মান সমান এবং কার্য পাথের উপরে ডিপেন্ড করে না, আমি 4 নম্বর পাথে এখান থেকে এখান থেকে এখান থেকে এখান থেকে এখান থেকে এরকম ভাবে নিতে পারি, তো সেটাও W4 যদি হয় তাহলে W1 W3 W2 W4 চারটে ইকুয়াল হবে। তো সেইটাকে আমি বলবো বেসিক্যালি আমার এ ফোর্স, মানে সেই ফোর্সকে আমি বলবো কনজারভেটিভ ফোর্স। এবার একটা জিনিস ভালো করে লক্ষ্য করো, কনজারভেটিভ ফোর্সের এক্সাম্পল কি কি হয়? তুমি বলবে যেটা বেশি আমাদের অপশানে থাকে সেটা হচ্ছে গ্র্যাভিটেশনাল ফোর্স। গ্র্যাভিটেশনাল ফোর্স কিন্তু কনজারভেটিভ ফোর্সেরই একটা এক্সাম্পল। ওকে, ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স, অ্যাডহেসিভ ফোর্স, স্প্রিং ফোর্স, এগুলো যা যা আমি বললাম
যে এখানে কোনো রকম কোনো এনার্জি বা কোনো রকম কোনো শক্তির লস হয় না। যদি কোনো রকম কোনো এনার্জি লস না হয়, নো এনার্জি লস, অ্যাকচুয়ালি এইভাবে ভাবো, নো এনার্জি লস যদি হয় তখন সেই ফোর্সকে আমরা কনজারভেটিভ ফোর্স বলবো। ঠিক, আরেকটা জিনিস দেখাই, সেই জিনিসটা দেখলে তোমাদের ক্লিয়ার হবে আরো। নন কনজারভেটিভ ফোর্স বা অসংরক্ষী বল কারা? সংরক্ষী বল যেমন পথের ওপরে নির্ভর করে না, কিন্তু অসংরক্ষী বল পাথের ওপরে নির্ভর করে। ফ্রিকশন ফোর্স, ভিসকাস ফোর্স, ড্যাম্পিং ফোর্স, এগুলো সবকটাই হবে আমাদের কি, সবকটাই হবে নন কনজারভেটিভ ফোর্সের আন্ডারে। মানে একটা বডিকে একটা জায়গা থেকে আরেকটা জায়গাতে নিয়ে যাচ্ছ, একই জিনিস, এই পথে নিয়ে যাচ্ছ W1, এই পথে নিয়ে যাচ্ছ W2, এই পথে নিয়ে যাচ্ছ W3। তো W1, W2 আর W3 যেটা আছে সেই তিনটে একজন আরেকজনের সাথে ইকুয়াল নয়, ঠিক আছে, নট ইকুয়াল। এবার এক্সাম্পল কি? এক্সাম্পল বলছে স্যার ফ্রিকশনাল ফোর্স, ঘর্ষণের তাপ তৈরি হয়। তো আমি দুটো অবজেক্টকে যখন ঘষবো, এই যে দুটো হাতকে ঘষলে হাত গরম হচ্ছে, গরম হচ্ছে মানে ফ্রিকশনাল ফোর্সে যেটা এফেক্ট, সেই এফেক্ট হিসেবে কি জেনারেট হচ্ছে? বলবে ফ্রিকশনাল ফোর্সের এফেক্ট হিসেবে হিট জেনারেট হচ্ছে। তো হিট কি ভাবে জেনারেট হচ্ছে? বলবে হিট লস হচ্ছে, ঠিক আছে। তো ফ্রিকশনাল ফোর্স হবে, ড্যাম্পিং ফোর্স হবে, ভিসকাস ফোর্স। ভিসকাস ফোর্স কথাটার মানে হচ্ছে সান্দ্রতাজনিত বল বা সান্দ্র বল, এগুলো সব নন কনজারভেটিভ ফোর্সের আন্ডারে পড়বে, অসংরক্ষী বলের আন্ডারে পড়বে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, তোমাদের এক্সাম্পলটুকু লাগবে, আর এর থেকে বেশি কিছু লাগবে না, যে নিচের চারটের মধ্যে কোনটা সংরক্ষী বল বলো, কোনটা অসংরক্ষী বল বলো। সংরক্ষী বল পথের ওপরে নির্ভর করে, অসংরক্ষী বল পথের ওপরে নির্ভর করে না। সংরক্ষী বলে যে পথ দিয়েই আমি নিয়ে যাই প্রত্যেক পথেই কার্যের মান সমান হবে, অসংরক্ষী বলে কার্যের মান বা ওয়ার্কের মান সমান হবে না, ঠিক আছে। তো এই হলো আমাদের কনসেপ্ট মেনলি। নেক্সট পয়েন্টটা দেখি আমরা। এবার শোনো, পয়েন্টস টু রিমেম্বার, কয়েকটা জিনিস আমাদের একটু বোঝার আছে। সেটা হচ্ছে যে একটা বডিকে যখন আমি নিচ থেকে ওপরের দিকে ফেলবো বা ওপর থেকে নিচের দিকে ফেলবো তখন কি হবে। শোনো, এই যে জায়গাটা আছে ভালো করে বোঝার চেষ্টা করো, ভালো করে বোঝার চেষ্টা করো এই থিওরিটা বা এই জায়গাটা। এখান থেকে প্রচুর কোয়েশ্চেন আসে, তোমাদের কনসেপচুয়াল কোয়েশ্চেন আসে। যখন কোনো একটা বডি মাটি থেকে হাইটে আসে, ভালো করে বোঝো, এইটা হলো গ্রাউন্ড, এইটা হলো মাটি, মানে গ্রাউন্ড লেভেল এটা। তো এই গ্রাউন্ড লেভেল থেকে যখন কোনো একটা বডি হাইটে অবস্থান করছে, তার মানে এইটা হচ্ছে সেই বডির হাইট, এইখান থেকে শুরু করে এই অবধি। এই বডিটার মাস যদি আমি এম ধরি, এবং গ্র্যাভিটি তো নিচের দিকে কাজ করছে, গ্র্যাভিটি যেটা আছে জি, জি এর ভ্যালু সবসময় ডাউনওয়ার্ড ডাইরেকশনে কাজ করে। তো এই বস্তুটার মধ্যে কি শক্তি সঞ্চিত আছে যদি তোমাকে জিজ্ঞেস করে, তুমি বলবে এই বস্তুর মধ্যে যেই শক্তি সঞ্চিত আছে সেটা সবসময় পোটেনশিয়াল এনার্জি হবে, দ্যাট ইজ mgh, ঠিক আছে। অল পোটেনশিয়াল এনার্জি, অল পোটেনশিয়াল এনার্জি কেন? কারণ তুমি বলবে যে এই অবস্থায় বস্তুর মধ্যে যদি জিজ্ঞেস করি বেগ কত, তুমি বলবে বেগ শূন্য। এ তো কোনো বেগে এখনো পর্যন্ত ছাড়া হয়নি, তার মানে বেগ শূন্য আছে। তাহলে বেগ যদি শূন্য থাকে, আমরা যদি কাইনেটিক এনার্জির কথা বলি, তাহলে কাইনেটিক এনার্জি বলবে হাফ এম ভি স্কোয়ার, বেগ শূন্য মানে কাইনেটিক এনার্জি শূন্য হবে। যেহেতু বস্তুর মধ্যে কোনো গতিশক্তি নেই, সেই জন্য পুরো শক্তিটাই তার কি এনার্জি হচ্ছে, পোটেনশিয়াল এনার্জি হচ্ছে। তার মানে যদি তোমাকে বলে যে কোন অবস্থায় বস্তুর মধ্যে সম্পূর্ণ স্থিতিশক্তি সঞ্চিত থাকে, বলবে যে মাটি থেকে কোনো একটা উচ্চতায় অবস্থান করে বস্তুকে যখন ধরে রাখা হয়, ঠিক আছে, তখন তার মধ্যে পুরোপুরি পোটেনশিয়াল এনার্জি থাকে। এবার তুমি ভাবো ভালো করে, এবার যখন আমি অবজেক্টটাকে ছাড়বো তখন অবজেক্টটা কি হবে? অবজেক্ট নিচের দিকে নামবে। অবজেক্ট যখনই নিচের দিকে নামছে তখন অবজেক্ট একটা গতিবেগ নিয়ে নিচের দিকে নামবে, তুমি বলবে হ্যাঁ। যখন গতিবেগ নিয়ে অবজেক্ট নিচের দিকে নামবে, তুমি বলো যে যখন অবজেক্টটা এরকম কোনো একটা জায়গাতে থাকবে, আগে হাইটটা কতটা ছিল? এতটা হাইট ছিল। এখন এই অবস্থায় থাকার জন্য তার হাইট কতটা হয়ে যাবে? তুমি বলবে এইটুকু হয়ে যাবে। তাহলে হাইট তো কমছে। হাইট যদি কমে যায়, মাটি থেকে অধিক উচ্চতায় যে থাকে, আমি কি শেখালাম, তার পোটেনশিয়াল এনার্জি বেশি হয়। মাটি থেকে কম উচ্চতায় থাকলে তার পোটেনশিয়াল এনার্জি আস্তে আস্তে কমছে, স্থিতিশক্তি আস্তে আস্তে কমছে। কিন্তু এই যে স্থিতিশক্তি যে কমলো, এই কমে যে পরিমাণ কমলো সেই পরিমাণ কিসে কনভার্ট হলো? তুমি বলবে যে যেটা পোটেনশিয়াল এনার্জি লস হয়েছে, অ্যাকচুয়ালি পোটেনশিয়াল এনার্জি যেটা লস হয়েছে, সেই পোটেনশিয়াল এনার্জি কাইনেটিক এনার্জিতে কনভার্ট হয়েছে। ওই জন্য পোটেনশিয়াল এনার্জি লস হলে সবসময় কাইনেটিক এনার্জি গেইন হয়। অবজেক্টের তো বেগ আছে, তো বেগ আছে মানে তার মধ্যে গতিশক্তি থাকবে, তাহলে পোটেনশিয়াল এনার্জি লস মানে হচ্ছে তার মধ্যে কাইনেটিক এনার্জি গেইন। কনসেপ্টেই কথা বোঝা গেছে কি বলছি?
তাহলে এই হলো আমাদের মেনলি থিওরি, এই জিনিসটাকে আমাদের একটু মাথায় রাখতে হবে। ঠিক আছে, তাহলে কোনো বস্তুর পোটেনশিয়াল এনার্জি কমলে কাইনেটিক এনার্জি বাড়ে। এবার অবজেক্ট পড়তে 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 মাঝখানে এরকম একটা জায়গাতে আসবে, তুমি বলবে যে এইটুকু অর্ধেক হাইট, এইটুকু অর্ধেক হাইট, তার মানে অর্ধেক পোটেনশিয়াল এনার্জি অর্ধেক কাইনেটিক এনার্জিতে কনভার্ট হয়ে গেছে। তার মানে হাফ পোটেনশিয়াল এনার্জি হাফ কাইনেটিক এনার্জি। ঠিক আছে, এবার অবজেক্ট যখন নিচে একদম পড়ার ঠিক আগের মুহূর্ত, পড়ার ঠিক আগের মুহূর্তে কি হবে, তুমি বলবে যে এইখানে হাইট কত হবে, হাইট হয়ে যাবে 0, কারণ মাটি থেকে তো আর কোনো উচ্চতাতেই নেই, মানে হাইট টেন্স টু 0। তাহলে হাইট যদি টেন্স টু 0 হয়, তাহলে এই কন্ডিশনে কি হবে, তুমি বলবে mgh এর যে ভ্যালু আছে, mgh এর ভ্যালু 0 হয়ে যাবে। ঠিক আছে, পোটেনশিয়াল এনার্জির ভ্যালু কত হয়ে যাবে, 0 হয়ে যাবে। পোটেনশিয়াল এনার্জি যদি 0 হয়ে যায়, তো তার মধ্যে কি হবে, তুমি বলবে অল কাইনেটিক এনার্জি থাকবে, তার মধ্যে সম্পূর্ণটাই কি থাকবে, গতিশক্তি থাকবে। এই হচ্ছে সেন্স। পোটেনশিয়াল এনার্জি 0, তার মানে সম্পূর্ণটাই কাইনেটিক এনার্জি। ঠিক আছে, তার মানে আমি যেটা বারবার একটা কথা বলতে চাইছি, যে পোটেনশিয়াল এনার্জি এবং কাইনেটিক এনার্জি তারা সবসময় কনস্ট্যান্ট টার্ম। পোটেনশিয়াল এনার্জি এবং কাইনেটিক এনার্জি তারা সবসময় ধ্রুবক থাকে। কনসেপ্ট বোঝো, আমরা বললাম পোটেনশিয়াল এনার্জি প্লাস কাইনেটিক এনার্জি, এই দুটোকে একসাথে বলা হয় হচ্ছে মেকানিক্যাল এনার্জি। এইটা হচ্ছে আমাদের থিওরি। পোটেনশিয়াল এনার্জি কাইনেটিক এনার্জিকে একসাথে বলা হয় মেকানিক্যাল এনার্জি। এবার কনসেপ্ট হচ্ছে, যখন পোটেনশিয়াল এনার্জি আমাদের কমছে, পোটেনশিয়াল এনার্জি কমলে কাইনেটিক এনার্জি বাড়বে, পোটেনশিয়াল এনার্জি বাড়লে কাইনেটিক এনার্জি কমবে। স্যার এর একটা এক্সাম্পল ভালো করে বোঝো। ধরো তুমি বললে যে কোনো একটা বডিকে ভার্টিক্যালি আপওয়ার্ড ডাইরেকশনে থ্রো করা হচ্ছে, মানে কোনো একটা অবজেক্ট, এই অবজেক্টকে, এই একটা অবজেক্ট আছে সাপোজ, ধরো এই অবজেক্ট এখান থেকে তুমি আপওয়ার্ড ডাইরেকশনে এইভাবে ওপরের দিকে থ্রো করলে। ঠিক আছে, ওপরের দিকে থ্রো করলে মানে অবজেক্ট প্রথমে এই জায়গাতে আসবে, অবজেক্ট প্রথমে এখানে আসবে, তারপরে এখানে আসবে, তার মানে আস্তে আস্তে কি হবে, হাইট আস্তে 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 বাড়ছে, হাইট আস্তে 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 বাড়ছে। তাহলে হাইট বেড়ে যাওয়ার সাথে সাথে কি হবে, অবজেক্টের মধ্যে যে পোটেনশিয়াল এনার্জি আছে, সেই পোটেনশিয়াল এনার্জিও আস্তে আস্তে বাড়তে থাকবে, এবং কাইনেটিক এনার্জি কি হবে, আস্তে আস্তে কমতে থাকবে। পোটেনশিয়াল এনার্জি বেড়ে 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 এই যে হাইয়েস্ট পয়েন্ট আছে, এইটা যদি আমরা অবজেক্টের বা বডির জন্য হাইয়েস্ট পয়েন্ট বলি, এই হাইয়েস্ট পয়েন্টে কি হবে, তার অল পোটেনশিয়াল এনার্জি হবে। অল পোটেনশিয়াল এনার্জি মানে এখানে গিয়ে বস্তু কিছুটা সময়ের জন্য হলেও থামবে, না থামলে তো সে ডাইরেকশন চেঞ্জ করতে পারবে না। আমরা একটা বডিকে ওপরের দিকে ছড়লে হাইয়েস্ট পয়েন্টে গিয়ে অবজেক্ট থামবে, থেমে ডাইরেকশন চেঞ্জ করে তার আবার ডাউনওয়ার্ড ডাইরেকশনে নামবে। সো এই হাইয়েস্ট পয়েন্টে কি হবে, অল পোটেনশিয়াল এনার্জি, এবং এই অল পোটেনশিয়াল এনার্জি কনভার্টেড হবে নিচের দিকে নামবে। এই নিচের দিকে নামা মানে হচ্ছে তার কাইনেটিক এনার্জিতে আবার রূপান্তরিত হওয়া। তার মানে লোয়েস্ট পয়েন্টে কাইনেটিক এনার্জি ম্যাক্সিমাম, হাইয়েস্ট পয়েন্টে পোটেনশিয়াল এনার্জি ম্যাক্সিমাম, বাট টোটাল এনার্জি সবসময় কনস্ট্যান্ট। এই যাত্রাপথে যে কোনো পয়েন্টে আমি যদি কনসেপ্ট বলি, তো বলবে যে টোটাল মেকানিক্যাল এনার্জি, টোটাল যান্ত্রিক শক্তি, যেটা এই দুটো যোগফল, এই যান্ত্রিক শক্তি সবসময় কনস্ট্যান্ট হবে। এই শক্তির মান কখনো চেঞ্জ হবে না, মাইন্ড ইট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট। টোটাল মেকানিক্যাল এনার্জি, টোটাল শক্তি কনস্ট্যান্ট থাকবে, একটা বাড়লে আরেকটা কমবে, একটা কমলে আরেকটা বাড়বে, যাতে করে কিনা যোগফলটা যেটা আছে, তার যে আলটিমেট এফেক্ট, তার যে যোগফল, সেই যোগফল সবসময় ধ্রুবক থাকবে। কনসেপ্টেই বোঝা গেছে কি বললাম? এই হলো আমাদের ব্যাপার, পোটেনশিয়াল কাইনেটিক, পোটেনশিয়াল কাইনেটিক। এবার এগুলো থেকে তোমাদের বিভিন্ন কনসেপচুয়াল কোয়েশ্চেন তোমাদের জানতে চাইবে, কনসেপচুয়াল কোয়েশ্চেন তোমাদের জানতে চাইবে। ঠিক আছে, তাহলে গেল এই ব্যাপারটা। এবার এনার্জি ট্রান্সফরমেশনের যে পার্টটা আছে, সেই ট্রান্সফরমেশনের পার্টটা একটুখানি দেখে নাও ভালো করে। এনার্জি ট্রান্সফরমেশন মানে কোন শক্তি কিসে রূপান্তরিত হয়, ভেরি ভেরি ইম্পর্টেন্ট জিনিস এটা। ঠিক, এই চারটা ভালো করে পড়বে, ওয়ান কোয়েশ্চেন এখান থেকে কমন। ঠিক আছে, এইখান থেকে কিছু বাদ দেবে না। যেমন থার্মো ইলেকট্রিক কাপেল, হিট এনার্জি ইলেকট্রিক্যাল এনার্জিতে কনভার্ট হয়। ওকে, তারপরে বলছে জিওথার্মাল পাওয়ার, তারপরে বলেছে জিওথার্মাল পাওয়ার, সেখানে হিট এনার্জি ইলেকট্রিক্যাল এনার্জিতে কনভার্ট হয়। ব্যাটারি, ব্যাটারি মানে কেমিক্যাল এনার্জি, ব্যাটারির মধ্যে রাসায়নিক শক্তি থাকে, ব্যাটারি থেকে আমরা কারেন্ট পাই, তো কেমিক্যাল এনার্জি থেকে ইলেকট্রিক্যাল এনার্জি। মাইক্রোফোন কি হয়, মাইক্রোফোন মানে হচ্ছে এটা, এই যে সাউন্ড করছি আমি, সাউন্ডটা কার থ্রু দিয়ে যাচ্ছে, তারের থ্রু দিয়ে, তারের মধ্যে দিয়ে কে পাস করছে, ইলেকট্রিসিটি, তো সাউন্ড এনার্জি ইলেকট্রিক্যাল এনার্জি। ফটোসিনথেসিস কি হবে, ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন এনার্জি মানে লাইট এনার্জি, সূর্যের আলোতে গাছ খাদ্য তৈরি করছে, খাদ্যের মধ্যে কেমিক্যালস থাকে, তো লাইট এনার্জি থেকে কেমিক্যাল এনার্জি। উইন্ড মিলে কি হচ্ছে, উইন্ড এনার্জি থেকে ইলেকট্রিক্যাল এনার্জি।
হাইড্রো ইলেকট্রিক ড্যামস, ড্যামসে কি হয়, জিওথার্মাল পোটেনশিয়াল এনার্জি থেকে ইলেকট্রিক্যাল এনার্জি, মানে বাঁধের মধ্যে পোটেনশিয়াল এনার্জি, যখন আমরা বাঁধের জলকে ছেড়ে দিচ্ছি তার মানে ওয়াটার ফ্লো করছে, কাইনেটিক এনার্জি, এবার ওই ফ্লোয়িং ওয়াটারকে টারবাইন ঘুরিয়ে 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 জলবিদ্যুৎ তৈরি করা হচ্ছে, তো দ্যাটস ওয়াই এটা আমাদের ইলেকট্রিক্যাল এনার্জি। আলটিমেট এনার্জিটা হচ্ছে ড্যামসে পোটেনশিয়াল এনার্জি থেকে ইলেকট্রিক্যাল এনার্জি। ভেরি গুড। নেক্সট, হিটার কি হচ্ছে ইলেকট্রিক্যাল এনার্জি থেকে হিট এনার্জি। ডায়নামো আর হচ্ছে জেনারেটর আর হচ্ছে মোটর, এইগুলো খুব ইম্পর্টেন্ট। ডায়নামোতে কি হয়, মেকানিক্যাল এনার্জি থেকে ইলেকট্রিক্যাল এনার্জি। মোটরে কি হয়, ইলেকট্রিক্যাল এনার্জি থেকে আমাদের মেকানিক্যাল এনার্জি। টেলিফোন, আয়রন, রেকটিফায়ার, হিটার, লাইট বাল্ব, লাউড স্পিকার, ইলেকট্রিক ল্যাম্প, স্টিম ইঞ্জিন, এগুলো আমি আর রিপিট করলাম না, তোমরা এই জিনিসটা ভালো করে একবার পড়ে নেবে। বারবার বলছি, এখান থেকে কিন্তু 1 কোয়েশ্চেন কমন, 1 বা 2 কোয়েশ্চেন কমন আমরা দেখাবো যে কোন এনার্জি কিসে কনভার্সন হচ্ছে, কোন কোন এক্সামে এসছে না আসছে। ঠিক আছে, তো চলো, এইটা হচ্ছে আমাদের এনার্জির একটা ক্রিস্প আইডিয়া। ঠিক আছে, এই হলো আমরা কনসেপ্ট ডিসকাশন করলাম। এবার এই কনসেপ্ট ডিসকাশনের ওপরে আমরা কি করব, কিছু প্রশ্ন আমরা সলভ করব, তাহলে তোমাদের বোঝা যাবে যে কতটা তৈরি হলে তোমরা। দেখো, এসআই ইউনিট অফ দ্য মেকানিক্যাল এনার্জি ইজ, মেকানিক্যাল এনার্জি মানে তো শক্তি, শক্তির এসআই একক কি হবে, জুল। ঠিক আছে, শক্তির এসআই একক কি হবে, জুল। এইচডব্লিউতে আমাকে বলবে যে ওয়াট কোন ভৌত রাশির একক, প্রত্যেকে কমেন্ট করে, ভিডিওতে কমেন্ট করে জানাবে। কমেন্ট ঠিকঠাক হলে আমি প্রত্যেককে রিপ্লাই দেবো। ঠিক আছে, তো ওয়াট কোন ভৌত রাশির একক এটা আমায় বলবে। এখানে শক্তির একক জানতে চাইছে, জুল উত্তর হবে। ঠিক আছে, এই রিভিশন সিরিজগুলো তোমাদের যে পরীক্ষার জন্য কতটা কাজে লাগবে, তোমরা যদি পিওরলি এখান থেকে জিনিসগুলো দেখে যাও, আমি তোমাদের পুরো বাছাই করে পুরো সিলেবাস তো কমপ্লিট করানো ওইভাবে ফার্স্ট থেকে লাস্ট সম্ভব নয়, কিন্তু পরীক্ষার জন্য যে টপিকগুলো হট টপিক, যেখান থেকে বারবার প্রত্যেক বছর কনসেপচুয়াল কোয়েশ্চেন আসে, সেই জায়গাগুলো আমি যতটা পারবো তোমাদের কমপ্লিট করে দেওয়ার চেষ্টা করব। A body is falling freely under the action of gravity alone in vacuum. Which one of the following remains constant? তুমি বলো যে একটা বডি যখন ফ্রিলি ফল করছে ওপর থেকে নিচের দিকে, তো ওই কন্ডিশনটা যে থিওরিটা দেখালাম যে ফ্রিলি ফলিং বডি ওপর থেকে নিচের দিকে নামছে, তো তার জন্য তার পোটেনশিয়াল এনার্জি আস্তে আস্তে কমছে, কারণ হাইট কমছে গ্রাউন্ড থেকে, কাইনেটিক এনার্জি আস্তে আস্তে বাড়ছে, তো পোটেনশিয়াল কমুক কাইনেটিক বাড়ুক, টোটাল যে মেকানিক্যাল এনার্জি আছে, মানে পোটেনশিয়াল এনার্জি এবং কাইনেটিক এনার্জির যে যোগফল আছে, এই মেকানিক্যাল এনার্জি তো সবসময় কনস্ট্যান্ট থাকে, এইটা তো কখনো চেঞ্জ হবে না, তার মানে এনার্জি টোটাল মেকানিক্যাল এনার্জি উইল বি কনস্ট্যান্ট। সো অপশন নাম্বার ডি উইল বি কারেক্ট আনসার। যান্ত্রিক শক্তি সবসময় ধ্রুবক থাকবে, ওটার কখনো চেঞ্জ হবে না। নেক্সট, পরেরটা কি বলছে, ক্রিয়েশন অফ সামথিং ফ্রম নাথিং এগেইনস্ট দ্য ল। ধরো আমরা বলছি যে কাইনেটিক এনার্জি গেইন হচ্ছে, আমি বলছি ধরো কাইনেটিক এনার্জি গেইন হচ্ছে, তো কাইনেটিক এনার্জি গেইন কখন হতে পারে বলো তো। একটু আগে কি বললাম যে একটা বডি ওপর থেকে নিচের দিকে নামছে, নিচের দিকে নামছে মানে পোটেনশিয়াল এনার্জি স্থিতিশক্তি কমছে, স্থিতিশক্তির হ্রাস পাচ্ছে, লস হচ্ছে, সেই পোটেনশিয়াল এনার্জি লস হয়ে সেই এনার্জিটাই তো কাইনেটিক এনার্জিতে কনভার্ট হলো। তাহলে কাইনেটিক এনার্জি গেইন কখন হবে, তুমি বলবে যে পোটেনশিয়াল এনার্জি যখন লস হবে, এই লস পোটেনশিয়াল এনার্জিটাই কাইনেটিক এনার্জিকে গেইন করাবে। তার মানে ক্রিয়েশন অফ সামথিং ফ্রম নাথিং, মানে এমনি এমনি কাইনেটিক এনার্জি গেইন হয়ে গেছে, এইদিকে কোনো কিছু নেই, এটা কখনো হয় না। তাহলে এগেইনস্ট দ্য ল অফ আমাদের কনভার্সন অফ মাস অ্যান্ড এনার্জি বা এনার্জি কনভার্সন ল যেটা আছে, বা এনার্জি কনজারভেশন ল, অ্যাকচুয়ালি শক্তি সংরক্ষণ সূত্র, এইটা অপশানে থাকা উচিত ছিল, তো সেটা অপশানে দেয়নি, এইভাবে দিয়েছে। সো তিনি একটা বি উইল বি দ্য কারেক্ট আনসার। ঠিক আছে, নেক্সট কোয়েশ্চেন নাম্বার 4 বলছে সাইকেল ডায়নামো কনভার্টস। দেখো, সাইকেল ডায়নামো কোন এনার্জিকে কিসে কনভার্ট করে এটা আমাদের জানতে চাইছে। মেকানিক্যাল এনার্জি থেকে থার্মাল, মেকানিক্যাল থেকে ইলেকট্রিক্যাল, ইলেকট্রিক্যাল থেকে লাইট, ইলেকট্রিক্যাল এনার্জি টু থার্মাল এনার্জি। সাইকেল ডায়নামো কোন এনার্জি, মানে ডায়নামো কি হয়, জেনারেটর। জেনারেটর মানে হচ্ছে আমরা এভাবে 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 ঘোরাচ্ছি মানে যন্ত্রের ওপর একটা শক্তি প্রয়োগ করা হচ্ছে, সেই শক্তি হচ্ছে যান্ত্রিক শক্তি, মেকানিক্যাল এনার্জি। জেনারেটর থেকে কি তৈরি করি আমরা, কারেন্ট। সো মেকানিক্যাল এনার্জি থেকে ইলেকট্রিক্যাল এনার্জি কনভার্ট হচ্ছে। এর ঠিক উল্টো ডিভাইস হচ্ছে মোটর। মোটরে কি করতে হয়, মোটর চালাতে হয়, সুইচ প্রেস করতে হয়, সুইচ প্রেস করলে তারের মধ্যে দিয়ে কারেন্ট পাস করছে, তাহলে ইলেকট্রিক্যাল এনার্জি, তারপরে মোটরটা ঘুরছে, তার মানে ইলেকট্রিক্যাল থেকে মেকানিক্যাল বললে মোটর হবে, মেকানিক্যাল থেকে ইলেকট্রিক্যাল বললে ডায়নামো উত্তর হবে। ঠিক আছে, এইগুলো ব্যাপার। চলো নেক্সট, পরের কোয়েশ্চেন হচ্ছে হুইচ ফর্মস অফ এনার্জি কজেস এ ম্যাচস্টিক টু ইগনাইট দ্য ব্রাইট
ফ্লেম হোয়েন দ্য ম্যাচস্টিক ইজ স্টাক এগেইনস্ট দ্য ম্যাচ বক্স সারফেস, তার মানে আমরা যখন ম্যাচ বক্সের গায়ে যে দুটো সাইডে যে রাবিং সারফেস থাকে সেই রাবিং সারফেসের গায়ে যখন আমরা একটা ম্যাচ স্টিককে, দেশলাই কাঠিকে আমরা রাব করি, তখন কি হয়, দেশলাই কাঠিতে কেমিক্যালস থাকে আর রাবিং সারফেসেও কেমিক্যালস থাকে। দেশলাই কাঠির টিপে পটাশিয়াম ক্লোরেট অ্যান্টিমনি সালফাইড থাকে, এদিকে আমাদের তোমার ফসফরাস সালফার থাকে, ঠিক। তো তার সাথে কেমিক্যাল রিয়াকশন হচ্ছে, তো কেমিক্যাল রিয়াকশনের সাথে কি জিনিস অ্যাসোসিয়েটেড, বার্নিং তো হচ্ছে, বার্নিং মানেই সেখানে কেমিক্যাল রিয়াকশন, তো কেমিক্যাল রিয়াকশনের সাথে কোন এনার্জি অ্যাসোসিয়েটেড, কেমিক্যাল এনার্জি। তো এই ধরনের প্রশ্ন তোমাদের দেবে, একটুখানি বুদ্ধি খাটিয়ে মাথা ঠান্ডা করে তোমাদের আনসার দিতে হবে, আর কিচ্ছু না, ঠিক আছে। নেক্সট পরেরটা, কোয়েশ্চেন নাম্বার 6, দ্য পোটেনশিয়াল এনার্জি অফ এ মলিকুল অন দ্য সারফেস অফ এ লিকুইড কম্পেয়ার টু দ্য ওয়ান ইনসাইড দ্য লিকুইড। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। ধরো এইভাবে একটা লিকুইড আছে, হ্যাঁ, এইটা ধরো লিকুইডের লেভেল, ওকে। তো এই ওপরে যেটা আঁকলাম সেটা হলো আপার সারফেস, নিচে যেটা আঁকলাম সেটা হচ্ছে লোয়ার সারফেস। ওপরে যেটা আঁকলাম সেটা আপার সারফেস, নিচে যেটা আঁকলাম লোয়ার সারফেস। আচ্ছা, তো আমি দুটো মলিকুল বলছি, এখানে একটা মলিকুল বলছি, এখানে একটা মলিকুল বলছি, আর এখানে একটা মলিকুল বলছি। তো এইটা হলো গ্রাউন্ড, এই যে জায়গাটা, এই জায়গাটা হলো গ্রাউন্ড। তো তুমি বলবে যে এটা গ্রাউন্ড থেকে H1 হাইটে যদি অবস্থান করে, তাহলে এটা গ্রাউন্ড থেকে H2 হাইটে অবস্থান করছে। তো তুমি বলবে যে সারফেস, একদম আপওয়ার্ড সারফেস যেটা আছে সেটার হাইট তো বেশি। তো আমি যদি গ্রাউন্ড থেকে কম্পেয়ার করি, তাহলে তুমি বলবে যে স্যার H2 গ্রেটার দ্যান H1 হচ্ছে। তাহলে H2 গ্রেটার দ্যান H1 হলে MgH2 গ্রেটার দ্যান MgH1 হচ্ছে। যেহেতু আপওয়ার্ড সারফেসটা, আপার সারফেসটা গ্রাউন্ড থেকে বেশি উচ্চতা অবস্থিত, তার মানে আপার সারফেস যেটা থাকবে তার পোটেনশিয়াল এনার্জি বেশি হবে, লোয়ার সারফেস যেটা থাকবে তার পোটেনশিয়াল এনার্জি কম হবে, ঠিক আছে। কারণ পোটেনশিয়াল এনার্জি সবসময় গ্রাউন্ড লেভেল থেকে মাপা হয়, তার মানে এটা বেশি আছে বলে এটা বেশি পোটেনশিয়াল এনার্জি, কম আছে বলে কম হবে। এবার বলেছে পোটেনশিয়াল এনার্জি অফ এ মলিকুল অন দ্য সারফেস অফ এ লিকুইড, সারফেসের যে মলিকুলটা প্রেজেন্ট আছে তার পোটেনশিয়াল এনার্জি কি হবে, গ্রেটার হবে কম্পেয়ার টু দ্য ওয়ান ইনসাইড দ্য লিকুইড। ইনসাইড দ্য লিকুইড মানে লিকুইডের মধ্যে কোনো একটা পয়েন্টের রেসপেক্ট। তো এই হলো কনসেপ্ট। তোমাদের বললাম না ওই যে যেটা ওই মাটি থেকে যেটা বেশি উচ্চতায় আছে, মাটি থেকে যেটা কম উচ্চতায় আছে, সেই জিনিসটাকে দেখার জন্য, ওকে। ওকে, চলো তাহলে গেল, এটা 6 নম্বর হয়ে গেল। কোয়েশ্চেন নাম্বার 7, ইফ এ বম ড্রপড ফ্রম অ্যান এরোপ্লেন এক্সপ্লোডস ইন মিড এয়ার। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, WBCS মেইনসে এসছে। শোনো, একটা বমকে ভালো করে বোঝো, থিওরি আমি ডিসকাশন করে দিয়েছি। একটা বমকে ওপর থেকে এরকম ভাবে ফেলে দেওয়া হয়েছে, ও এরকম মিড এয়ারে এক্সপ্লোড করে এরকম অনেক অনেক ছোট ছোট টুকরোতে ভাগ হয়ে গেছে। তো যখন ছোট ছোট টুকরোতে ভাগ হবে, এটার যদি আমি মাস এম বলি, এই মাস ধরো M1 বললাম, এই মাস ধরো M2 বললাম, এইটাকে ধরো M3 বললাম, এটাকে ধরো M4 বললাম, তো এইভাবে ডট 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 অনেক কিছু আসবে। তো এইটা নিউটনের কোন ল থেকে ব্যাখ্যা করা যায়, যেটা আমাদের মোমেন্টাম কনজারভেশন প্রিন্সিপাল, লিনিয়ার মোমেন্টাম কনজারভেশন প্রিন্সিপাল, ভরবেগ সংরক্ষণ নীতি। তার মানে এর যে টোটাল ভরবেগ আছে এবং এর যে টোটাল ভরবেগ আছে, মানে টোটাল যতগুলো ভাগ হচ্ছে সেই ভাগের মোট ভরবেগ আর এর টোটাল ভরবেগ, এই দুটো ভরবেগ সমান হবে। এই দুটো ভরবেগ সমান হবে। ধরো আমি বলছি যে এর যে টোটাল ভরবেগ আছে সেটা একটা, ধরো পি অফ বম্ব, মানে পি অফ হেভি বম্ব ইজ ইকুয়াল টু টোটাল পি অফ লাইট বম্ব, এটা তো সমান হবে, দুটোর মোমেন্টাম সমান। দুটোর যদি মোমেন্টাম সমান হয়, আমরা কি বলেছি, হালকা বস্তুর কাইনেটিক এনার্জি বেশি হয়। কি শেখানো হয়েছিল, যে মোমেন্টাম অফ হেভি বডি ইজ ইকুয়াল টু মোমেন্টাম অফ লাইট বডি যদি হয়, তাহলে কাইনেটিক এনার্জি অফ লাইট বডি ইজ গ্রেটার দ্যান কাইনেটিক এনার্জি অফ হেভি বডি। তাহলে হালকা বস্তুর গতিশক্তি বেশি, হালকা বস্তু জোরে জোরে ছুটতে পারে, তার গতিশক্তি বেশি আছে, ভারী বস্তুর গতিশক্তি কম আছে। তার মানে বম যখন ড্রপড ইন এরোপ্লেন এক্সপ্লোজ ইন মিড এয়ার, মিড এয়ারে কি হবে, তার কাইনেটিক এনার্জি ইনক্রিজ করবে, ঠিক আছে। তো অপশন নাম্বার এ উইল বি কারেক্ট আনসার। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, ঠিক আছে। তার কাইনেটিক এনার্জি কি হবে, ইনক্রিজ করবে। ভেরি 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 ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, ঠিক আছে। WBCS মেইনসে এসছে 2016। তাহলে বুঝতে পারলে যে কনসেপ্ট ক্লিয়ার করা কত দরকার। মোমেন্টাম কনজার্ভ থাকে, দুটোর মোমেন্টাম এক হচ্ছে, এই বডিগুলো লাইট বডি হয়ে যাচ্ছে, তাহলে প্রত্যেকটা বডির কাইনেটিক এনার্জি আস্তে 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 ইনক্রিজ করবে। এই এই হলো কনসেপ্ট আমার, ঠিক আছে। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 8 কি বলছে, এনার্জি কনজারভেশন মিন, শক্তি সংরক্ষণ মানে কি, শক্তিকে সৃষ্টি করা যায় না, শক্তিকে ধ্বংস করা যায় না, শুধু একটা রূপ থেকে আরেকটা রূপে শক্তিকে পরিবর্তন করা যায়,
এইটাই হচ্ছে এনার্জি কনজারভেশন, এমপিপিএসসি। ঠিক আছে, আমি সব স্টেট পিএসসি থেকেই এই রিলেটেড একটা একটা করে কোয়েশ্চেন রেখেছি, যাতে করে তোমাদের বুঝতে বা ফিল করতে সুবিধা হয়। ঠিক আছে, যে কি কোয়েশ্চেন অ্যাকচুয়ালি আসে এই টপিক থেকে। নেক্সট, এবার আমাকে একটা ম্যাচ করাতে বলেছে। কেমন ম্যাচ করাতে বলেছে ভালো করে দেখো। হিট থেকে ইলেকট্রিক্যাল, এখানে কিছু যন্ত্র দেওয়া আছে, এখানে আমাদের কিছু এনার্জি কনভার্সন দেওয়া আছে, তো কোনটার সাথে কোনটা যাবে। তোমাকে বলেছে যে হিট থেকে ইলেকট্রিক্যাল, হিট এনার্জি থেকে ইলেকট্রিক্যাল এনার্জিতে কনভার্ট করার জন্য। আচ্ছা, ইলেকট্রিক্যাল থেকে সাউন্ড বলেছে, ইলেকট্রিক্যাল এনার্জি থেকে সাউন্ড এনার্জি, তো আমরা কি বলবো? ইলেকট্রিক্যাল এনার্জি থেকে সাউন্ড এনার্জি হচ্ছে লাউড স্পিকার। লাউড স্পিকারে আমরা কি করি? গান শুনি। গান শোনার জন্য কি দরকার? কারেন্ট দরকার। তাহলে ইলেকট্রিক্যাল থেকে সাউন্ড এনার্জি মানে হচ্ছে লাউড স্পিকার যাবে। ঠিক, বি এর সাথে 3 যাবে। বি এর সাথে 3-তে একটাই অপশন আছে, অপশন নাম্বার বি। দেখি, তারপর আমাকে বলেছে যে মাস এনার্জি থেকে হিট এনার্জি, তাই তো? মাস এনার্জি থেকে হিট এনার্জি কি হবে? নিউক্লিয়ার রিঅ্যাক্টরে। নিউক্লিয়ার রিঅ্যাক্টরে কি করানো হচ্ছে? নিউক্লিয় জ্বালানি যেটা আছে, ইউরেনিয়ামকে জ্বালিয়ে সেখান থেকে কারেন্ট তৈরি করা হয়, তো মাস এনার্জি থেকে হিট এনার্জি এটা হবে। কেমিক্যাল এনার্জি থেকে হিট এনার্জি, কেমিক্যাল এনার্জি থেকে হিট এনার্জি মানে হচ্ছে ফুয়েল বার্নিং। ভালো করে দেখো, ফুয়েল, যে কোনো জ্বালানির মধ্যে কেমিক্যাল এনার্জি থাকে, জ্বালানিকে জ্বালানোর জন্য আমরা তাপ পাই, তাহলে কেমিক্যাল এনার্জি থেকে হিট এনার্জি হচ্ছে জ্বালানির দহন হচ্ছে, ফুয়েল বার্নিং হচ্ছে। ঠিক, আর হিট এনার্জি থেকে ইলেকট্রিক্যাল এনার্জি, সোলার সেল হিট। ঠিক আছে, সোলার সেল হিট অ্যান্ড লাইট। সো অপশন নাম্বার বি উইল বি দ্য কারেক্ট আনসার। এইটা বি কারেক্ট আনসার হবে। ঠিক আছে, তো এরকম তোমাদের ম্যাচ, এটা ইউপিএসসি ফরম্যাটের কোয়েশ্চেন। ডাব্লিউবিপিএসসিতে এখনো পর্যন্ত এই ফরম্যাটটা বা এই পার্টটা যেটা আছে সেই পার্টটা আসেনি, তো ইউপিএসসি ফরম্যাটে এই জিনিসটা আসে। ঠিক আছে, এটাকে ভালো করে করতে হবে। ইউপিপিএসসি বেইনসের কোয়েশ্চেন দেখো। যাই হোক, তো 9 নম্বর হলো লাস্ট কোয়েশ্চেন আমাদের, একটা অঙ্ক আমরা করব। ক্যালকুলেট দ্য ওয়ার্ক ডান অন এ বডি অফ মাস 20 কেজি ফর লিফটিং ইট 2 মিটার্স অ্যাবভ দ্য গ্রাউন্ড। এই নিউমেরিক্যাল এই জায়গা থেকে অনেক আসে, কাইনেটিক এনার্জি হাফ এম ভি স্কোয়ার দিয়ে নিউমেরিক্যাল, এমজিএইচ দিয়ে নিউমেরিক্যাল। এটা কনসেপ্ট আমাদের কি বলতে চাইছে এই অঙ্কতে? বলতে চাইছে যে একটা বডি তোমার কাছে আছে, সেই বডিকে তুমি কি করছো? এই বডিটাকে তুমি লিফট করছো, 20 কেজির একটা বডি 2 মিটার লিফট করেছো। আচ্ছা, এর মাস বলেছে 20 কেজি, 20 কেজি। এই বডিটাকে তুমি ওপরের দিকে লিফট করেছো, লিফট করে তুমি এই জায়গাতে নিয়ে গেছো, নিয়ে যাচ্ছ। এই যে হাইটটা আছে, এই হাইটটা হচ্ছে 2 মিটার। তো এইটা করতে গেলে তো একটা কাজ কাজ করতে হবে, ওয়ার্ক ডান। তো ওয়ার্ক ডানটা কি হবে আমায় বলো? ওয়ার্ক ডানটা হবে যে একটা বডিকে যখন ওপর থেকে নিচে, মানে নিচ থেকে ওপরের দিকে নিয়ে যাচ্ছি, বডির হাইট বাড়ছে, উচ্চতা বাড়লে বডির মধ্যে কোন এনার্জি স্টোর হচ্ছে? বলবে পোটেনশিয়াল এনার্জি, এমজিএইচ। তাই তো? তাহলে ওয়ার্ক ডানটাই কি আমার এখানে? বডির মধ্যে স্টোরড পোটেনশিয়াল এনার্জি। এবং পোটেনশিয়াল এনার্জির যে ফর্মুলা আছে, ফর্মুলা হচ্ছে এম ইন্টু জি ইন্টু এইচ। ইউনিট চেঞ্জ করার দরকার আছে না? কেজি ইউনিট এসআইতে দেওয়া, মিটারও আমার এসআইতে দেওয়া আছে, তাহলে মাসের জায়গাতে আমরা 20 লিখবো। এবার দেখো, গ্র্যাভিটির জায়গাতে 10ও পুট করতে পারো, 9.8ও পুট করতে পারো। আমরা গ্র্যাভিটির ভ্যালু কি জানি? জি এর ভ্যালু এখানে দেওয়া নেই, জি এর ভ্যালু 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ারও হতে পারে, আবার অ্যাপ্রক্সিমেটলি আমরা 10 মিটার পার সেকেন্ড স্কোয়ারও বলি। এবার অপশানের ওপর জিনিসটা ঠিক করবে, ঠিক হবে। দেখো, 10 বসালে এটা রাউন্ড ফিগারে আসবে, কিন্তু এখানে রাউন্ড ফিগারে অপশান নেই, দ্যাটস ওয়াই আমার 9.8 পুট করতে হবে। আচ্ছা, গ্র্যাভিটির ভ্যালু হচ্ছে তাহলে 9.8। হাইট কত আছে? কত হাইট আমরা তুলবো? কত হাইট আমরা তুলবো? 2 মিটার আমরা তুলছি। তাহলে 20 দুগুণি 400, 400 ইন্টু 10 মানে হচ্ছে তোমার কত হতো? সরি, 20 ইন্টু 2 40, 40 ইন্টু 10 মানে 400, 400 থেকে কম আসবে, তার মানে 392 জুল। দ্যাট ইজ দ্য কারেক্ট আনসার, 392 জুল। অপশন নাম্বার কি হবে? অপশন নাম্বার সি উইল বি দ্য কারেক্ট আনসার, 392 জুল। গেল? ঠিক আছে, তোমরা আমাকে এই একটা অঙ্কই আমাকে এইচডব্লিউ তে বলবে, এই একটা অঙ্কই আমাকে এইচডব্লিউ তে বলবে যে কোনো একটা বডিকে, কোনো একটা বডি মাস হচ্ছে কোনো একটা বডি 10 কেজি, ঠিক আছে, তাকে 2 মিটার হাইটে তুললাম, ঠিক, আর কোনো একটা বডির মাস হচ্ছে 40 কেজি, ঠিক আছে, তাকে 4 মিটার হাইটে তুললাম। এদের পোটেনশিয়াল এনার্জি রেশিও কত হবে? পোটেনশিয়াল এনার্জি রেশিও, তাদের মধ্যে যে স্থিতিশক্তি সঞ্চিত হচ্ছে, এটা ধরো ফার্স্ট অবজেক্ট, এটা ধরো সেকেন্ড অবজেক্ট, তাহলে প্রথম বস্তু এবং দ্বিতীয় বস্তুর মধ্যে যে স্থিতিশক্তি সঞ্চিত হচ্ছে, সেই স্থিতিশক্তির রেশিও কত? এটা আমাকে হোমওয়ার্ক করে কমেন্টে বলবে, আমি প্রত্যেকের কমেন্ট চেক করব। ঠিক আছে, পড়াশুনো এভাবে করতে হবে। আমি তোমাদের পুরো থিওরিটা শিখিয়ে দিলাম, কিভাবে কিভাবে কি কি প্রশ্ন আসে না আসে সব জিনিস দেখিয়ে দিলাম।
এবার তোমাদের কাজ হচ্ছে জিনিসটাকে ভালো করে রিভিশন করা এবং মক দেওয়া, প্র্যাকটিস করা, এমসিকিউ সলভ করা, ব্যাস। তাহলে বোঝা গেল, আই থিঙ্ক ক্লিয়ার। যে পার্টগুলো, যে জিনিসগুলো আজকে বললাম, এনার্জির যে টোটাল পার্টটা আমাদের ছিল, সেই পার্টটা নিয়ে কারোর কোনো ডাউট নেই। ছবিগুলোকে ভালো করে বুঝবে, যে ছবিগুলোর আমি এক্সপ্লানেশন দিয়েছি, যেই ছবিগুলোকে যেভাবে যেভাবে ইলাবোরেট করা হয়েছে বলবে। এই ক্লাসেসগুলো মন দিয়ে করে যাও। কেমন লাগছে তোমাদের এই সিরিজটা অবশ্যই বলবে। একটা কেমিস্ট্রি, একটা ফিজিক্স হয়ে গেল, দুটোই আমাদের হট টপিক, একটা স্টেটস অফ ম্যাটার, একটা এনার্জি, ঠিক আছে? তো নেক্সট ভিডিওতে এইরকম আরও একটা ইম্পর্টেন্ট চ্যাপ্টার নিয়ে, এই চ্যাপ্টার থেকে দেখা যাচ্ছে যে প্রত্যেক পরীক্ষাতেই কোয়েশ্চেন কম বেশি দিচ্ছে, কনসেপচুয়াল টপিক অবশ্যই, সেটা নিয়ে আমি আসবো। ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো, পড়তে থাকো এবং রিভিশনটা ঠিকঠাক করে করো। থ্যাংক ইউ সো মাচ, ভালো থেকো।